গুড ইভিনিং এভরিওয়ান। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা প্রত্যেকেই আজকে একটা অতীব গুরুত্বপূর্ণ একটা সেশনে অংশগ্রহণ করতে চলেছেন। আমি এক কথায় বলবো, আপনারা প্রত্যেকবারই জানেন যে আমাদের চেয়ারম্যান স্যার প্রত্যেক সেশনটা নতুন থেকে নতুনতর যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেন সহজভাবে। তো আজকে স্মার্ট টেকনিক্স ইন গোল সেটিং, লক্ষ্য নির্ধারণে স্মার্ট কৌশল নিয়ে আলোচনা করবেন। তো আমরা প্রত্যেকেই জানি যে লক্ষ্য ছাড়া জীবন কিন্তু পাল বিহীন বা হাল বিহীন নৌকার মতন। তো বিভিন্ন বিষয় আছে। স্যার এর আগে একটা লেকচারে স্মার্ট এর কথা উল্লেখ করেছিলেন, সেখানে স্মার্ট এর প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষর দিয়ে তিনি বুঝিয়েছিলেন স্পেসিফিক, সুনির্দিষ্ট, মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রিলেভেন্ট, প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড, সময় সীমা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কোরিলেট করব। অর্থাৎ স্যার কিন্তু পূর্বে যে আলোচনা করেছেন, যেমন আমাদের অ্যাটমিক হ্যাবিটস এ যে সেশনটা ছিল, আমরা যেটা শিখেছি সেটার সাথে আরেকটা যুক্ত করা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু লিঙ্ক আপ চলছে। তো আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যারা রেগুলার সেশন করছেন, আপনার বিগত সেশন থেকে যদি এই সেশনটা করেন তখন মনে করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন যে এর আগেরটার সাথে এটা কিন্তু যুক্ত। এটা কিন্তু দুটোকে যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমরা আরো বেশি শিখতে পারবো, নিজেকে এটা কাজে লাগাতে পারবো। তো আজকে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের চেয়ারম্যান স্যার এটাকে আমরা কিভাবে আরো নিজেদের জীবনে কার্যকর ভাবে কাজে লাগাতে পারি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আমি অনুরোধ করছি স্যার, আপনি সেশনটা শুরু করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা জয়েন করেছেন বাংলাদেশের থেকে এবং বাংলাদেশের বাইরে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা জয়েন করেছে, এবং আমি আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা দিয়ে আজকের সেশনটা শুরু করতে চাচ্ছি। সেশনটা আসলে বিষয়টা আপনাদের এর আগেও বলছি যে আপনাদের সাথে আমার ইন্টারাক্ট হওয়া মানে আমার জন্য সৌভাগ্য। আমি কেন বলছি সৌভাগ্য, আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেন এত কষ্ট করছি। কষ্ট করার পিছনে কারণটা হচ্ছে যে একটা উদ্দেশ্য, এতগুলো মানুষকে আমি সামনে রেখে নিয়ে ভাবি যে আমি কি জিনিস শেয়ার করতে পারি। আমি যেটা জানি সেটা তো লিমিটেড। আমার এই জানাটাকে এমন কিছু ভাবে এটা নিয়ে আসতে হবে নতুন ভাবে, যেটা আপনাদেরকে যদি একটা দিতে পারি, আপনাদের নতুন ভাবে দেখতেছেন, বুঝতেছেন এবং ভাবনাটাকে যদি জায়গায় দিতে পারি, তখন অটোমেটিক্যালি আপনার পথ চলা আপনাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে, আপনাদেরকে আবারও আবুধাবিতে শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকে আলোচনা শুরু করছি। যদিও বা বিষয়টা হচ্ছে কি জানেন, আজকেও আমি একটা সাবজেক্টের উপর পড়ালেখা করছিলাম, আমরা বই পড়তেছিলাম। আমি কেন বলতেছি, আমার কাছে এত জিনিস, আমার স্টোরি লেখা আছে যে কোনটা থেকে কোনটা বলবো আমি খুঁজে পাইনি। কিন্তু আজকে এই যে বইটা আমি যেটা পড়তেছিলাম, এবং এটা একটা মাইন্ড ব্লোয়িং বই। মানে আমি কি বলবো আর কি, অর্থাৎ আমরা বলি না যে আমার কপালটা খারাপ, খারাপ বলে নিয়ে আমি ঘরে বসে থাকি, তারপরে কিছু করি না। মানুষ মৃত্যু পথযাত্রী, ডাক্তার বলে দিয়েছে যে আপনি 3 মাস পরে মারা যাচ্ছেন, দেয়ার ইজ নো ওয়ে, নো ট্রিটমেন্ট। আমেরিকার ঘটনা আমি নিয়ে আসতেছি, সেই লেখকের ইতিহাস নিয়ে আসতেছি। মানে যেখানে আপনার কোনো পথ নেই, ডাক্তাররা হাত তুলে ফেলেছে, আর সেখানে মানুষটা যদি তাকে নিয়ে ভাবা শুরু করে, তাকে নিয়ে নতুন ভাবে চিন্তা করা শুরু করে, তাহলে কিন্তু সে বেঁচে যেতে পারে। সেটার নমুনা আমি আপনাদেরকে বলবো, অবাক করা কাণ্ড, এবং সেটা কিভাবে কাজ হয় সেটাও বলবো। দেখেন, অ্যাটমিক হ্যাবিটের যে বইটার লেখক, যে সে তারও জীবনে কিন্তু কঠিন এক অবস্থায় গিয়েছিল। সে বেসবলের বল ব্যাট লেগে মাথা ফেটে গিয়েছিল এবং তার বাঁচার কোনো কথা নাই। কিন্তু সে মৃত্যুর কাছটা যখন ফিরে আসছে, এরপরে মানুষের মধ্যে চোখ খুলে যায়, মানুষ বুঝে যে আমাকে বাঁচতে হবে। আমার এই বোধটা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি পৃথিবীর অনেক কিছুই করতে পারবেন, পৃথিবীকে নতুন দিতে কিছু পারবেন। তো এই যে আমি যে গল্পটা কেন বলতেছি, ঘটনাটা বলতেছি, আপনারা জানেন যে ডিম যদি ভিতর থেকে ফেটে ওঠে, ডিম যদি ভিতর থেকে ফাটে, তাহলে এটা কিন্তু মানে সৃষ্টি হচ্ছে কিছু, অর্থাৎ নতুন জীবন বের হয়ে আসতেছে। আর ডিমকে যদি বাইরের থেকে প্রেসার করে ভাঙা হয়, তো জীবনটা শেষ হয়ে গেল। তো আমরা মনে করি যে আমাদের ভিতরটাকে যদি ভাঙতে না পারি, ভিতর থেকে যদি বের হয়ে আসতে না পারি, আমরা কিন্তু, আমাদের জন্ম কিন্তু হচ্ছে না। আমি কেন আপনাদের বলতেছি, আমাদের এখানে বিষয়টা হচ্ছে কি জানেন, চমকপ্রদ জিনিস আজকালকে ইউটিউবে বলেন, টিকটকে বলেন, প্রচুর জিনিস আপনার কাছে রয়েছে। ওয়াই হ্যাভ টু রান বিহাইন্ড ইট। আপনি নিজেকে ভাঙেন, দেখবেন যে আপনার ভিতরে কি বের হচ্ছে। এই যে আপনাদের জন্য আজকে যে সেশনটা করেছে, স্মার্ট
টেকনিক্স ইন গোল সেটিং, গোল মানে লক্ষ্য স্থির করা, এটা তো আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে। কিন্তু আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি আপনাকে ভাঙতেছেন কিনা। যেরকম একটা দামি বীজ যদি আপনি ঘরের মধ্যে শেলফের মধ্যে রেখে দেন, এ বীজ থেকে কোনো গাছ গজাবে না। যখন মাটিতে পুঁতবেন তারপরে সেটা কিন্তু ভাঙবে, এটা কিন্তু ভাঙবে, কষ্ট হওয়ার পরে অন্ধকারের মধ্যে থেকে সে সুরটা আপনি উপরের দিকে গজিয়ে উঠবে, তাই না? তো তেমনি আপনি এবার যদি একটা মিলান, আপনি সন্তানদের ব্যাপারে যদি মনে করেন, আপনি নিজের ব্যাপারে যদি মনে করেন, আপনি তো কমফোর্ট জোনেই সারাক্ষণ থাকার চেষ্টা করেন, আপনার দিয়ে কোনো গাছ আসবে না, সুখ আপনাদের কোনোদিনে আসবে না। আর আপনি সন্তানকে যদি কোলের মধ্যে সারাক্ষণ জড়ায় রেখে দেন, সেই সন্তান তো কিছু করার যোগ্যতা আসবে না, সারাক্ষণ আপনি পিছিয়ে পিছিয়ে ঘ্যান ঘ্যান করবে আর থাকবে, আপনাকে ছাড়া চলবে না। এই তৈরিটা করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি কেন আপনাদের বারবার বলতেছি, শুধুমাত্র আপনার এমন মিরাকলস কিছু না, আমি আপনাদের এমন এমন সেশন আমি দিতে পারি যেগুলা আপনার কোনোদিন দেখবেন না। খুবই টপ ক্লাসের লিডারদের সেশন আছে, সিম্পল আপনাদের নিয়ে আসতে পারি, আপনার চমকে চমকে যাবেন, বলবেন যে কত ভালো। কিন্তু ভালোটা আপনার জন্য হবে না যে পর্যন্ত না আপনি এনগেজ হবেন। এই কথা আমি আগেও বলেছি, ইউ মাস্ট এনগেজ ইউর সেলফ, দেন অনলি ইউ উইল বি এবল টু ডু সামথিং। তারপরে যখন আরেকজনকে এনগেজ করবেন, তার কাছ থেকে কাজটা আদায় করতে পারেন। তো এই চলেন আমি একটু এই আপনার এই যে সেই ভদ্রলোকের কথা বলি। সে একজন আমেরিকান জার্নালিস্ট। আমি তার ছবি এবং বইটা আমাদের প্রেজেন্টেশন সেকেন্ড স্লাইডে আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই আগেটা আমি শুরু করে দেই। তার নাম হচ্ছে নরম্যান কাজিন্স। নরম্যান কাজিন্স সে আপনার যখন 1964-এ সে হঠাৎ করে সে আমেরিকা থেকে, সে একজন খুব নাম করা সাংবাদিক, সে রাশিয়াতে গিয়েছিল, তাদের ইনভাইটেশনে, গভর্নমেন্ট ইনভাইটেশনে গিয়েছিল, এবং সেখানে সে তার ওই যে বিভিন্ন রকমের আপনার যে যে সামরিক যে মহড়া যেগুলো সেগুলো দেখতেছিল, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে ঠান্ডার মধ্যে হঠাৎ একদিন দেখা গেল সে ফ্রিজ হয়ে গেছে, মানে সে নিজে হাত চলতেছে না, নড়াচড়া বন্ধ হয়ে গেল। সে বন্ধ হয়ে যাওয়ার পরে তখন তাকে আমেরিকায় নিয়ে আসা হলো, সবচেয়ে বড় বড় হসপিটালে তাকে চেক করা হলো, এবং চেক করে নিয়ে সিদ্ধান্ত হলো যে সে তার কি হয়েছে, অ্যাঙ্কোলুজিং স্পন্ডিলাইটিস। এর কোনো চিকিৎসা নেই। অ্যাঙ্কোলুজিং স্পন্ডিলাইটিস, তার হাত পা নড়াচড়া সব বন্ধ হয়েছে কমপ্লিটলি। একটা ভালো মানুষ, একটা সুস্থ মানুষ এই অবস্থা পড়াতে কোনোভাবেই নাই। ডাক্তাররা, খুব নাম করে সাংবাদিক, সেই ডাক্তাররা তাকে বিভিন্নভাবে চেক করে ফাইনালি তারা বলে দিল এর কোনো চিকিৎসা নাই, হয়তো 5,000 এ ধরনের রোগীর মধ্যে একজন বেঁচে গেছেন, এরকম ধরনের ডাক্তারের মতামত। তো এখন কথা হচ্ছে, এই রোগী যখন দেখলো যে তার আর কোনো বাঁচার কোনো চান্স নাই, সে তো সাংবাদিক, সে তো প্রচুর লেখালেখি করে, এবং নট অনলি সাংবাদিক, সে একটা পত্রিকা পাবলিশ করতে, হিজ অ্যান এডিটর, এবং তার নলেজের তো শেষ নাই, তো বিভিন্ন জিনিস জানে। তার পরিচিতির মধ্যে যে জিনিসটা লক্ষ্য করলো, আমি যে কথা আপনাদের এর আগেও বলেছি, অবজারভেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য নলেজ। অর্থাৎ আইনস্টাইন বলেছে আপনি জ্ঞানের থেকে অবজারভেশনটা বেশি, আপনি দেখার ক্যাপাসিটিটা যত বেশি হবে আপনার, শিখবেন তত বেশি। আপনি কত নলেজ দিলেন, কত বই পড়লেন, কত সার্টিফিকেট, কিচ্ছু আসবে না। কিন্তু ওই বইয়ের থেকে আপনি অবজার্ভ করে যে জিনিস দেখলেন, সে দেখে নিয়ে সেখান থেকে যখন আপনি নিয়ে কানেক্ট করা পারলেন এবং স্যাটিসফাইড হলেন, তখন আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসলো। তখন হয়েছে কি, সে তো বেডের মধ্যে বেড রিডেন, ঠিক আছে, সে আপনার নরম্যান কাজিন্স বেডের মধ্যে সব অবস্থা, তার বহু বন্ধু বান্ধব আসলো, সাংবাদিকরা আসলো, এই বসলে পরে গল্প করতে, সে শুধু কথা শুনতেছে। এমন সময় তার এক বন্ধু একটা জোকের মতো কিছু বলল, আপনার যেটা যে চার্লি চ্যাপলিনের, কারণ চার্লি চ্যাপলিনের কথা বললেই সবার মুখে হাসি আসে, ওই সময় চার্লি চ্যাপলিনের কথা বললেই মুখে হাসে। তখন কি জানি একটা ঘটনা বলছে, তখনই আপনার নরম্যান কাজিন সে হাসা শুরু করছে। অনেকক্ষণ হাসার পরে খেয়াল করলো যে তার হাতের আঙুলটা ফ্রিজ ছিল, এই আঙুলটা তখন দেখে আস্তে আস্তে নড়তেছে, নাড়াতে পারতেছে, তার ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর সে ফিল করলো তার শরীরটাও কিছুটা একটু ভালো ভালো লাগতেছে। তখন সে বুঝতে পারলো যে হাসি খুশি থাকলে আপনার প্রত্যেকটা অর্গান যে কোনো অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এবং কাট শর্ট, এই জিনিসটা বুঝার পরে সে দেখা গেল যে 1 মাসের মধ্যে হসপিটালতে তাকে রিলিজ হয়ে গেল, সে কমপ্লিটলি সুস্থ, সে কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে। এবং সে পরবর্তী পর্যায়ে, তার জন্ম ছিল 1915 সনে, এটা 1964 সনের ঘটনা, তারপরেও সে আরো 20 বছর বেঁচে গেছে। তার মায়াটা কি হলো?
মানে আপনাকে চিন্তা করবেন না, ইউ ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, ইউ ওয়ান্ট টু ডু দ্য থিংস ওয়াট দ্য ডক্টর ইজ গোইং টু টক। আমি সেই কথাই সবসময় আপনাদের বলি যে আমরা রুগী তৈরি করতে চাই না, আমাদের রুগীর চিকিৎসা আমরা করতে চাই না, আমরা চাই রুগী যাতে তৈরি না হয় পৃথিবীতে। এটা আমার ভাবনার কথা আমি বলছি। আমার এই ভাবনাটাকে আমাদের আপনার বিভিন্ন সিনিয়র ডক্টররা খুব ওয়েলকাম করছে। যে ধরনের কথা কেউ কোনদিন বলে না যে আমার রুগী আসবে, রুগীর চিকিৎসা করবে। কেন? সমস্যা হওয়ার আগে যদি আমি সমাধানের কথা চিন্তা করি, সমস্যা যদি আনতে যদি না দেই, তাহলে তো আমার পুরাই গেল। আমার তো রুগী বানায় নিয়ে রুগী চিকিৎসকতা, তাহলে যে মহৎ উদ্দেশ্য হলো যে যাতে কেউ রুগী না হয় তার জন্য প্রোঅ্যাক্টিভলি আমরা কাজ করি, মানুষকে সুস্থভাবে আমি রাখতে পারি, আনন্দে থাকতে পারে, ভালো থাকতে পারে। কেন আমাদের রুগী তৈরি করব? এটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড, আমার মাথার মধ্যে সারাক্ষণ কাজ করে। এটা আউট অফ দ্য বক্স চিন্তার কথা। এর জন্য আমি বলে ফেলেছিলাম আমাদের একটা ওয়ান অফ দ্য ওপেনিং সেশনের মধ্যে বলেছিলাম, আমি জানি না কোথেকে আমার আসছে। তো তেমনি ভাবে আজকেও যখন আমি এটা নিয়ে কাজ করছিলাম, ফাইনাল আমি সব প্রেজেন্টেশন তৈরি করেছি, হঠাৎ করে বইটা আমার সামনে আসলো। বইটা আসছেও একটা ক্লুতে। ডক্টর হেড, যে ইন্ডিয়ান ডক্টর আপনি জানেন খুব ফেমাস, সে প্রসঙ্গে যখন বলতেছিল তখন এই ভদ্রলোকের নাম দিয়ে বলতেছিল, 2 মিনিটের মধ্যে নাম বললো, টাক টাক নামটা। বইটা সে লিখেছে অ্যানাটমি অফ ইলনেস, অসুস্থতার অ্যানাটমিটা কি। এমনিতে যদি কেউ অ্যানাটমি শুনলে বলে ডাক্তারের বই, বাবা বইটা ধরবো না, ঠিক আছে না। অ্যানাটমি ফিজিওলজি শুনলে বলে এটা আমার সাবজেক্ট না। তো বলতেছে যে অ্যানাটমি অফ ইলনেস হওয়ার কারণগুলো কি, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি। অ্যানিয়া লিখতেছে, কে লিখতেছে? একজন রোগী লিখতেছে এই বইটা। এই বইটা সবার জন্য পড়ার। আমরা অ্যানাটমি শুনলে বোধহয় ডাক্তারের কাজ ডাক্তার পড়বে। আর আমাদের একটা সবচেয়ে বড় দুর্বলতা, আমরা শিখতে চাই না। ডাক্তার তো মানুষ, আমি কেন জানবো না? ডাক্তার যেটা জানে আমি কেন জানবো না? আপনি যদি যখন জানবেন জিনিসটা, তখন ইউ উইল বি এবল টু প্ল্যান ইউর সেলফ সো নাইসলি যে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। ইউ ম্যানেজ ইউর সেলফ, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন, টেক কেয়ার করতে পারেন, অপ্রাসঙ্গিক ভাবে না চলতে পারেন। তো সেই জন্য আমাদের মেইন যে কাজগুলা, এই কাজগুলার আগে যে ওয়ার্ম আপ যেটা আছে, জিনিসটা আপনাকে করতে হবে, জানতে হবে, কমিটেড আপনাদের হতে হবে। না করলে দেখেন আপনাদের প্রতি সপ্তাহে একটা করে ঘন্টা আপনারা দিচ্ছেন, আমি দিচ্ছি এবং সবাই দিচ্ছে, যে রেজাল্ট না আসে তাহলে কোনো ফলো হবে না। দেখেন আমাদের গত সপ্তাহের সেশনে আমাকে অনেকে পার্সোনালি মেসেজ পাঠাইছে যে আমরা প্র্যাকটিস করা শুরু করেছি এবং আমরা বেনিফিটেড হচ্ছি। অনেকে আমাকে পার্সোনালি লিখেছে এবং অনেক বড় বড় আপনার নিয়ে আপনার আমাকে লিখেছে, ঠিক আছে। এই যে লেখাটা, এই আমি তো বুঝতেছি যে সেই লেখাটা ঠিকই আছে, কিন্তু এই লেখাটা যদি আমরা আমাদের কমেন্ট সেকশনে রেখে সবাই দেখতে পারে এবং তারা উৎসাহিত হতে পারে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা যে এরপর আমি লিখেছি যে আমি যদি আমার বিভিন্ন জায়গা থেকে আমি এই আপনার টেকনিক গোল সেটিং যদি আমি করার কিছু দেই, তাহলে সেটা ইট কুড বি লাইক অ্যাজ আপনার খুব একটা স্ট্রং হবে না। তখন আমি ভাবলাম যে ওয়ার্ল্ড ফেমাস যে মোটিভেটর ব্রায়ান ট্রেসি, এই আমেরিকান, সে কানাডিয়ান আমেরিকান একটা মোটিভেশনাল পাবলিক স্পিকার, ঠিক আছে, এবং সেলফ ডেভেলপার। সে প্রায় 80টা বই লেখছে, প্রায় আমি আমাদের কমেন্টসে লিখছি প্রায় 5 মিলিয়ন মানুষ তার সেশন অ্যাটেন্ড করে নিয়ে তারা সফলতা অর্জন করেছে, ঠিক আছে। যে উনি ইউনিভার্সিটি অফ আলবার্টা কানাডা থেকে পাশ করেছেন এবং সে প্রচুর ভাবে, তার খুব ফেমাস, যত রকমের মোটিভেশনাল আপনার বিভিন্ন ওয়ার্কশপ হয়, ব্রায়ান ট্রেসির কথা নাম বললে এক নামে চিনবেন। আপনার নামটা লিখে রেখে সার্চ করে দেখেন। তো আমাদের মধ্যে এখন চর্চা কি করতে হবে? আমাদের চর্চা করতে হবে যে এই যে ফেমাস যারা রাইটাররা আছে তাদের লাইফের বিভিন্ন ঘটনাগুলো যে পড়ি, তার বায়োগ্রাফি যদি পড়ি, তখন আপনি কি ইন্সপায়ার্ড হবেন। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। আর এটা না করলে কিন্তু আপনি যে শুধুমাত্র আপনি অ্যাটেন্ড করলে শর্টকাটে যায়েন না, শিখেন, জানেন, বুঝেন, তাহলে সেই জিনিসটা আমাদের কাজে লাগবে। আপনাদের ওখানে আমরা উল্লেখ করেছি লক্ষ্য স্থির করা, গোল সেটিং। পৃথিবীতে 100 জনের মধ্যে 3 জন শুধু আপনার লক্ষ্য স্থির করে। 3 জন, অনলি 3% অফ দ্য 100, 3% of the people who has a plan, written goal setting. আপনাকে প্রশ্ন করেন কার জীবনের লক্ষ্য কে লিখে রেখেছেন? আমাদের এখানে একজন না, হয়তো 2-1 জন হতেও পারে। ইট ক্যান বি সারপ্রাইজিং, হয়তো তারা জয়েন করে নাই। কিন্তু যারাই গোল সেটিং লিখেছে, আমার জীবনে আমি এটা হতে চাই, ভিজুয়ালাইজ করতে চেয়েছে, মনোছবি তার মধ্যে নিয়ে আসছে, সে তার জীবনে সেখানে পৌঁছতে পেরেছে। তাহলে কি হলো? 100 জনের মধ্যে 3 জন গোল সেটিং করে আর 97 জন
সে যে গোল সেট করছে তার পিছনে কাজ করে, তো ফলোয়ার। ঠিক আছে, তো আপনাদের কি করতে হবে? আপনি কি চান না যে আপনাকে কেউ ফলো করুক? আপনার উদ্দেশ্য থাকতে হবে। তো সেই জন্য আমরা কি করব, এই যে সাফল্যের কথা বলা হয়েছে, সাফল্য হলো লক্ষ্য, সাফল্য হলো লক্ষ্য। আপনার লক্ষ্য থাকলে সফলতা অর্জন করবেন, আর বাকি সব হলো ভাষ্য। তার মানে বাকি যারা কথা বলে এর শুধু ভাষা, শুধু আমি গল্পই করে গেলাম, কিন্তু আমি লক্ষ্যে পৌঁছতে পারলাম না, সফলতা আসবে কোত্থেকে? আমার যদি লক্ষ্য থাকে আপনি সফলতা আপনার আসবেই। আর যদি লক্ষ্য না থাকে, সারাক্ষণ আমি একটা চাল পেরিয়েই যাব, এই গল্প করবো সেই গল্প বলবো, অমুকে এটা হয়েছে তমুকে সেটা, সারাক্ষণ গল্পই করে যাব। আপনি কথাটা খেয়াল করেন। তো যা হোক, চলেন আমরা আর সময় ক্ষেপণ না করে আসলে কথাগুলোকে আমি আপনাদেরকে জাস্ট বলার চেষ্টা করছি, আপনার ট্রাইং টু টেক ইট ভেরি সিরিয়াসলি। এখন আমি ব্রায়ান ট্রেসির 14টা পন্থা, সে কোন কোন পয়েন্ট আছে একবারে ভেরি প্রিসাইজলি আমি তার ব্যাপারে, আমি ওইটার ব্যাপারে আমি আলোচনা করব এবং কিছুটা ইলাবোরেট করার চেষ্টা করব। কারণ এই ধরনের সেশনগুলো হচ্ছে ফুল ডে সেশন। ব্রায়ান ট্রেসি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রি বড় বড় লেভেল ম্যানেজমেন্ট টিমে যখন কোর্স করা, এই 14টা পয়েন্ট সে টিচ করে সকালবেলায় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মাঝখানে 3-4টা ব্রেক থাকে। এইভাবে শেখানো হয়। তার মধ্যে যারা জয়েন করে, অফকোর্স দে পেইড ভেরি গুড মানি, অফকোর্স কোম্পানি পেমেন্ট করে, হিউজ মানি পেমেন্ট করে। যখন যায় বলে, দেখেন তার সেই 14টা পয়েন্টে নিয়ে আসছে আপনাদের কাছে, আমাদের অত্যন্ত সহজ ভাষায় আপনাদের কাছে দিচ্ছি। আপনারা যারা বুদ্ধিমান তারা এই পয়েন্ট গুলাকে আমার পিডিএফ পাঠানোর পরে নিয়ে লিখেন, দেখেন, প্র্যাকটিস করেন, ফ্রি অফ চার্জ। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কারণ আমাদের সৌভাগ্য হয়েছে এরকম ধরনের অনেক টপ যে মোটিভেশনাল স্পিকারের ক্লাস আমি অ্যাটেন্ড করেছি, আমার সুযোগ হয়েছে। কারণ আমি সবসময় চেষ্টা করতাম, আমাদের বাঙালিরা সাধারণত কেউ এসব পিছনে আপনার দৌড়ায়, এটা আমার অভ্যাস ছিল, যার জন্য আমি অনেক সেশন আমি জয়েন করতে পেরেছি এবং এগুলো আমাকে মোটিভেট করেছে এবং যা আমাকে সাহায্য করেছে অন্য যারা কাজ করে তার থেকে ডিফারেন্টলি। ঠিক আছে, তো চলেন আমরা দেখা যাক, আমরা আমাদের সেশনের প্রেজেন্টেশনে চলে যাই। আপনাদের আবার ওয়েলকাম। আপনারা জয়েন করেছেন আজকে শেখার জন্য স্মার্ট টেকনিক্স ইন গোল সেটিং, লক্ষ্য নির্ধারণের স্মার্ট কৌশল। আপনি দেখেন এখানে এই স্লাইডের ফার্স্ট স্লাইডের মধ্যেই কিন্তু রয়ে গেছে, কিন্তু দেখেন ওই যে আমাদের একাডেমি ডাইরেক্টর গোপেশ চন্দ্র বলেছিল না যে স্মার্ট, SMART, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এন্ড টাইম বাউন্ড। এটা যদি আপনার যদি করতে পারেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারতেছেন ইজিলি। ঠিক আছে, এরপরে আমি আপনাদের যে স্লাইডটা দেখাবো সেটা হচ্ছে যে নোম্যান কাজিন্স এর, এটা জাস্ট আপনাদের দেখাচ্ছে, বইটার নামটা হচ্ছে অ্যানাটমি অফ অ্যান ইলনেস পারসিভড বাই এ পেশেন্ট। এটা একটা রোগী, সে তার জীবনের কঠিন অবস্থা থেকে সে যে তার অভিজ্ঞতা আছে সেখান থেকে লিখেছে এবং এটা যখন পড়েন এর মধ্যে প্রচুর অ্যানালিটিক্যাল জিনিস আছে। আপনার চোখ, কান, নাক, মুখ সবই খুলে যাবে, আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি কি করতে পারেন। এই যে আমরা যে বিভিন্ন বই আর বিভিন্ন নামগুলো নিয়ে আসতেছি, সাধারণত আপনারা কনফিউজড হন কোন ধরনের বই পড়বেন, কি পড়বেন, কেন পড়বেন। আমাদের দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের যারা ডক্টর যারা আছে, একাডেমি ডক্টর যে আছে, তাদের অবশ্যই পড়া দরকার। কারণ আমরা এক একজন এক একভাবে পড়ে নিই, এক একভাবে বুঝে, এক একটা অ্যাঙ্গেল থেকে আমরা অনেক কিছু দেখতে পারি। সবাই কিন্তু সবকিছু একভাবে দেখে না। তো সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের ডাক্তার যারা আছে, আপনারা বইটাকে কালেক্ট করতে পারেন, যারা পড়তে চান পড়তে পারেন। আর আমি চেষ্টা করতে সফট কপি এটা কালেক্ট করার জন্য, যদি পাই দোজ আর ইন্টারেস্টেড আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো। তো নরমান কাজিন্সে তার জন্ম ছিল 24শে জুন 1915 সন এবং সে মারা গিয়েছিল নভেম্বরের 30 তারিখ 1990 সনে। সে আমেরিকান পলিটিক্যাল জার্নালিস্ট, অথার, প্রফেসর অ্যান্ড ওয়ার্ল্ড পিসের উপর সে কাজ করেছে এবং ওয়ার্ল্ড স্টেট অ্যাডভোকেট হিসাবেও সে প্রচুর নাম করেছে। যে মানুষ মারা গিয়েছিল, ডক্টর বলেছিল 3 মাস পরে মারা যাচ্ছে, সে কিন্তু আবার বিকজ অফ হি ইনভেন্টেড হিমসেলফ, এবং সে একটা জায়গায় স্টেটমেন্টে দেখলাম উল্লেখ করছে যে ডাক্তার যখন বলে দিল তার আর কোনো বাঁচার কোনো সুযোগ নাই, কেন কেউ বাঁচে না, তখন সে বললো আমি কেন ডাক্তারের কথা বিশ্বাস করে আমি চলবো, আমি কেন আমাকে আবার পুনরায় আবিষ্কার করব না। এই তখনই সে যখন খোঁজা শুরু করলো, দেখা শুরু করলো, জ্ঞানী মানুষ ছিল, খুঁজতে খুঁজতে সে পথ পেয়ে গেল, হাসি এবং তার যে বিভিন্ন
ভিতরে ইন্টারনাল যে হরমোনাল ইমব্যালেন্সিং কি জিনিস সেটা নিয়ে আসলে কথা বলতে প্রচুর বলতে হয়, প্রচুর সাইন্টিফিক্যালি প্রুভেন আছে, বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এটা আপনি যারা পড়েন বুঝতে পারবেন, আপনার চোখ নাক মুখ সব খুলে যাবে। তো যা হোক, প্রসঙ্গটা এখানে ছিল, আপনারা দেখে নিয়েন, আর যারা ইন্টারেস্টেড বইটা কালেক্ট করে নেবেন। এবার চলে আসেন আমরা কি নিয়ে কাজ করব। আমাদের এখন কাজটা হচ্ছে গোল সেটিং। আমাদের গোল সেটিং যখনই আপনি করতে চাইবেন তখন আপনার খেয়াল করতে হবে যে এই আপনার 6টা পয়েন্ট মাথায় রাখতে হবে। আমি লক্ষ্য স্থির করার সময় সে লক্ষ্যটা রিটেন হতে হবে, লিখিত হতে হবে। একটা কথা দেখেন, আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে খাতা কলম নিয়ে বসবেন, আপনি শুনে যাবেন, কিন্তু শোনাটাতে আপনি 10% আপনি মনে রাখতে পারেন। আবার যখন আপনি এটা লিখবেন 30% আপনার ওটা কিন্তু রিটেন ইন ইউর ব্রেন, চোখ দিয়ে ভালো করে দেখবেন, সেটাতে আরো 20% আসতেছে। আর রিপিট যখন করবেন, রিভাইজ করবেন, তখন 50% আবার মনে চলে, 100% আপনার বিষয়টা আপনার জানা হয়ে গেল। সেই জন্য লেখাটা কিন্তু অত্যন্ত আপনি এফেক্টিভ, শোনার থেকেও বেশি এফেক্টিভ হচ্ছে লেখা। এবং লেখাটার পরে যে ভিজুয়ালাইজেশন, যেটা আপনার চোখ দিয়ে দেখে ভিজুয়ালাইজ করতে পারেন, একটা কানেক্ট করতে পারেন, মেমোরির মধ্যে কনসিয়াস মাইন্ড থেকে যায় নিয়ে সাবকনসিয়াস মাইন্ডে সেটা স্টোর করবে। তাহলে আপনি লক্ষ্য যেটা করতেছেন, গোল যেটা সেট করছে, সেটা লিখিত হতে হবে। এরপরে বলতেছে যে 2 নাম্বারটা হচ্ছে যে স্মার্ট হতে হবে। আপনি গোল সেটিং এর মধ্যে স্মার্ট, যে কথা আগে বললাম, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এন্ড টাইম বাউন্ড, সেটা নিয়ে নিচে পরে আমি আবার আলোচনা করব। এরপরে বলতেছে যে আপনি যে লক্ষ্য স্থির করেন, যেটা আপনি করে গেছেন গতকালকে, ওটাই আমি এবার করবো, দ্যাট ইজ নট নর্মাল। কিন্তু আপনি জানেন, যেটা জানেন না, চ্যালেঞ্জিং হতে হবে, এটা আপনার জানা নেই, এটা নতুন ভাবে আপনি জানবেন। দেখেন কথাটা কি, চ্যালেঞ্জিং, এটা আপনি নতুন করে ইনভেন্ট করতে হবে, কষ্ট করতে হবে। যদি না হয় তো গোল সেটিং হবে না। আরাম করে বললাম, আমি লিখে দিলাম আমি এটা গোল সেটিং করছি, তাহলে গতকালকে যা করছেন এখনো আজকেও তাই করবেন, নতুন তো কিছু করলেন না। জীবনে প্রোগ্রেস করতে চাইলে ইউ নিড টু ডু সামথিং অলওয়েজ দ্য নিউ। নতুন ভাবে, গতকালকে পরিচয় জানা আছে, আপনার যোগ বিয়োগ পূরণ ভাগ শিখছেন আপনি ক্লাস 1 2 3 এর মধ্যে। এখন ওটাই যদি এখন আপনি কলেজে করতে চান, তো ইউ আর নট সাপোজ টু বি দ্য কলেজ। আপনি প্রোগ্রেস করতে চাইলে আপনি সবসময় নতুন কিছুকে আপনার এক্সপ্লোর করতে হবে। এরপরে বলা হচ্ছে যে এটাকে ইট শুড বি চাঙ্কড। এই চাঙ্ক শব্দটার অর্থ হচ্ছে খণ্ড খণ্ড। আপনাদের গোলটা যদি থাকে একটা পাতার মধ্যে, সে পাতার মধ্যে আপনি ভাগ করবেন, 24টা বক্স করলেন, বক্স করে নিয়ে তার মধ্যে এক একটা বক্সের মধ্যে এক একটা পয়েন্ট আপনার লিখে রাখবেন। তারপরে এই পয়েন্ট গুলা যখন আপনি পরে যখন কাজ করবেন, তখন আপনি 1 নাম্বার কাজ করতে অর্ধেক রেখে আবার 3 নাম্বারে চলে যাবেন না। আমি যখন একটা বক্স আমি নিব, এই বক্সটা সারাদিন আমি পরিষ্কার ভাবে ক্লিয়ার করে ফেলবো। লেখাপড়ার মধ্যে একই অবস্থা। আপনি কাজ যদি ভাগ করে নেন, লেখাপড়াকে ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনার কোনো সময় পড়ার টেবিলে আপনার ডিস্টারবেন্স হবে না। আর আপনি যদি রুটিন ঠিক মতো তৈরি না করেন, লক্ষ্য স্থির করতে যদি না পারেন, তখন একটা বই পড়তে লাগবে, বিরক্তি লাগতেছে, এই যে বাদ দিলাম, আমি আর একটা বই পড়ি। আর একটা ভালো লাগতেছে না, ঠিক আছে অঙ্ক বাকি আছে না, টিচার আমাকে মারবে, অঙ্ক দিয়ে বসে, ওটা ভালো লাগতেছে না, বলতেছেন যে আমার ইংলিশের এটা তো হয় নাই প্রিপারেশন, কালকে তো বোধহয় পরীক্ষা আছে। তো এই যে কনফিউশনের মধ্যে আপনি ঘুরবেন, এটা চলবে না। চাঙ্ক শব্দটা হচ্ছে আপনার কাজকে ভাগ করে নেওয়ার মতো। চাঙ্ক শব্দটা হচ্ছে আপনি ভাগ করে নিলে, খন্ড খন্ড করে যদি নেন, এই কাজগুলো করা আপনার জন্য সহজ হয়ে আসবে। এরপরে পয়েন্টটা হচ্ছে যে প্ল্যানটা হচ্ছে পরিকল্পনা। আর এই যে আপনার গোল সেটিং করলেন, এটা কিভাবে করবেন, এবং এইটা করার জন্য খুব একটা সিম্পল একটা প্ল্যান তৈরি করবেন। টাইম কখন শুরু করবেন, কখন শেষ করবেন, কখন ব্রেক দিবেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব লিখিত হতে হবে, ঠিক আছে? আর ফাইনালটা হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ নমনীয়। এমন কোনো কঠিন কাজ আপনি হাত দিবেন না যেটা করা আপনার দ্বারা সম্ভব না। কারণ এভাবে এই 6টা পয়েন্ট মাথায় রেখে নিয়ে আপনাকে গোলটা সেটিং করতে হবে, রাইট? এগ্রি করেন আমার সাথে? ইয়েস। তাহলে এবার চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই যে আমরা বলেছিলাম যে স্মার্ট, যে শব্দটা স্মার্ট বলতে সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর শার্ট পরা, টাই পরা, চুলটা সুন্দর করে আপনার গোছানো, একটা সুন্দর জুতা পরা, জ্যাকেটের পরা আছে, হাঁটার একটা ধরন আছে, বলে ছেলে তো সাংঘাতিক স্মার্ট। না, দ্যাট ইজ নট স্মার্ট। এখন ওই মানুষটার ভিতরে যদি গুণ না থাকে, ওই মানুষের কমিটমেন্টটা যদি না থাকে, ওই মানুষের মানবতা গুণটা যদি না থাকে, তাহলে তাকে স্মার্ট বলা যাবে না। তো এই স্মার্টটাকে সব সময় আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন মধ্যে এই স্মার্ট শব্দটাকে ইলাবোরেট করে, এটাকে মেমোরাইজ করার চেষ্টা করে। যখন আমি কোনো স্মার্ট গোল সেটিং করব, আমি স্মার্ট ডিসিশন নিব, স্মার্ট কাজ করব,
স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করব, তখন এই জিনিসগুলা ব্যাক অফ দ্য মাইন্ড ইজ ম্যাথামেটিক্স, এটা অঙ্ক। এস ইজ স্পেসিফিক, ওয়েল ডিফাইন্ড, ক্লিয়ার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। ঠিক আছে, এম ইজ মেজারেবল, প্রোভাইড এ রিলায়েবল ওয়ে অফ গেজ এ প্রোগ্রেস। আপনি যে কাজটা করবেন, এই কাজটা যে হবে, আপনি কতদিন নিয়ে কিভাবে করবেন, এটা মেজার করলে আজকে আমি কতটুকু করলাম, এন্ড অফ দ্য ডে রেজাল্ট আমার থাকতে হবে। আমি বলতে পারবো না আমি কাজ শেষ হওয়ার পরে এটা মেজার করেন, নো। এভরিডে যতটুকু কাজ করলেন, ভিজুয়াল আপনি দেখতে পারতেছেন, বলতে পারতেছেন, লিখতে পারতেছেন, কাজের এত অংশ সমাপ্ত করতে পারলাম। এরপরে কথা হচ্ছে যে অ্যাটেইনেবল, এতে অ্যাটেইনেবল, ক্যান বি ডান উইথ দ্য গিভেন টাইম অ্যান্ড স্কিল অ্যাট হ্যান্ড। অর্থাৎ এই জিনিসটা কাজ করা, এটাকে আমি করতে পারবো, কেননা যে সময়টা দেওয়া আছে, যে যোগ্যতাটা হচ্ছে স্কিল, আমার যোগ্যতা নিয়ে যে সময়টা দেওয়া আছে, সেটা দিয়ে আমি কাজটা আমি করতে পারবো। অ্যান্ড ইট ইজ প্রুভেন আর্লিয়ার অলসো। আমি এটা করেছি। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, একটু ভালো করে জিনিসটা বুঝে নেন, তাহলে এটা আপনাদের জন্য উপকার হবে। তাহলে এরপরে কি রিলিভেন্ট, আপনি হচ্ছেন একজন ডক্টর, আপনি যদি একটা ইঞ্জিনিয়ারিং কাজ আপনাকে দেওয়া হয়, তো বলে না আমি করতে পারবো, আমি স্মার্ট। কারণ আপনার মেডিকেল সায়েন্স আপনার দখল আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সে আপনার দখল নেই, বিকজ দিস জব ইজ নট বিলংস টু ইউ। যদি আপনার এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান থাকে, দ্যাট ইজ সামথিং এলস। কিন্তু সাধারণত যার কাজ সেই কিন্তু সে ভালো করতে পারবে। তা না বুঝে যদি আপনি একজন অজ্ঞ মানুষকে দেন, সে কাজটা স্মার্ট হতে পারে না। অর্থাৎ তার জ্ঞান থাকতে হবে, মেক সেন্স ইন দ্য হেল্পিং ইউ গেট ইউর বিগার গোল। অর্থাৎ যদি ওটা থাকে, আপনার কাজটা সময় মতো করতে পারবেন। গুছিয়ে যখন কাজ করবেন, 1 ঘন্টার কাজ, আমি আগে উল্লেখ করেছি 1 ঘন্টার কাজ আপনি 20 মিনিটে করতে পারেন, যদি সেটা গুছানো থাকে। ওই যে বললাম যে চাঙ্ক ওয়েতে ভেঙে ভেঙে যদি কাজ করেন, আপনার কাজের সময়ের মধ্যে একটু নষ্ট হবে। আপনার মনে হবে না যে আমি এত বড় কাজ করব। প্রথমে চিন্তা করলেন 10 মিনিট, না, আমার এই ছোট কাজটা ফটফট করতে পারলেন, দেখা গেল যে 24 দিনে পুরো কাজটা কমপ্লিট হয়েছে, কোনো ঝামেলা নাই। কেননা স্কিপ করা যাবে না। আর যদি রেখে দেন যে না না ঠিক আছে, ছোট কাজ রেখে দিলাম, কালকে করি, পরশুদিন করি, তখন দেখবেন যে কাজ জমা হয়ে গেলে ইট বিকাম পাইল আপ অফ দ্য ওয়ার্ক, যেটা বলে যে পেন্ডিং ওয়ার্ক। আমাদের মধ্যে অনেকেই এই জন্য তারা ফেইল করে, তাদের অফিসের কাজ জমা হয়ে যায় এবং তারা কাজ করতে পারে, অনেক সময় লেট নাইট কাজ করে, অনেক সময় কাজের মাঝখানে টেলিফোন ধরেছে, 2 ঘন্টা টেলিফোনে কথা বলছে, সময় নষ্ট হচ্ছে। আপনার প্রথমে প্রায়োরিটি সেট করে নিয়ে যখন কাজে আসবেন, প্রথম দিকেই আপনি কাজগুলো ভাগ করে এই প্রায়োরিটি ওয়াইজ কাজ করবেন। বিকালের দিকে দেখবেন 2-3 ঘন্টা আপনার হাতে পুরো ফ্রি আছে। এই জিনিসগুলো আপনি খেয়াল করতে হবে। আর এটা হচ্ছে টাইম বাউন্ড, মানে has a clear deadline and amount of the to spend on it. আপনি যদি বলে যে আমার এই প্রজেক্টটা কমপ্লিট হবে আগামী অত তারিখে, না হয় বলে যে না মনে হয় 2-3 মাস লাগবে, দিস ইজ নট এ টার্গেটেড ওয়ান। 2 মাসের জায়গায় 2 বছর গেলে আপনি কথা বলতে পারবেন। সেই জন্য যখনই কেউ আপনার সাথে কোনো প্রমিস করে, মেক শিওর আপনি তার কাছে কথা নেন, কখন কোন অবস্থায় কয়টার সময় কাজ হবে এবং টাইম দেন। ইন কেস না হয়, সে আপনাকে বলবে যে ভাই আমার এই অসুবিধার জন্য হয়নি। আপনি তখন এটাকে জাজ করে দেখবেন যে সে কথাটা বলতেছে দ্যাটস রাইট, কারণ সারপ্রাইজেস যে বিশাল ভাবে বৃষ্টি হওয়ার জন্য সে ওখান থেকে মুভি করতে পারতেছিল না, দ্যাট ইজ ট্রু। তখন আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, দেন ইউ চেঞ্জ দ্য প্ল্যান অ্যান্ড গিভ ইট টু দ্য সেকেন্ড ওয়ান। তো এটা হচ্ছে কি জানেন, এটা জাজমেন্টের ব্যাপার। সেই জন্য এই SMART টিটাকে আপনারা খুব ভালো করে রপ্ত করেন। আজকে থেকে আপনাদের জীবনের মধ্যে যে কোনো কাজ করার আগে শব্দটাকে ব্যবহার করে নিয়ে তার ইমপ্লিকেশন করেন, এটা নিয়ে অঙ্ক করেন আপনাদের জীবনে, দেখেন আপনার গোল অ্যাচিভিং কোনো প্রবলেম নেই। এরপরে চলে আসতেছে আমার যে গোলটা হবে, এটা কি রিলেটেড হবে। ঠিক আছে, এই গোলের মধ্যে আপনার অ্যাটিটিউড যেটা, দেখেন আমি শব্দগুলো কিন্তু এক একটা শব্দ নিয়েই আপনার অনেক আলোচনা করা যায়। এরপরে শব্দগুলো আপনাদের দিচ্ছি এই কারণে যে আপনি শব্দগুলো বারবার রিপিট করবেন। অ্যাটিটিউড মানে কি? মনোভাব। আপনার মনোভাব, আপনি কি আসলে করতে চাচ্ছেন, মনোভাব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেরিয়ার, আপনার এই যে গোল সেটিং করছেন, আপনার কর্মজীবন অথবা পেশায় আর কি ইম্প্যাক্ট থাকতে পারে। তারপরে চলে আসতেছে আপনার এডুকেশন। আপনার যে প্রপার এডুকেশন না থাকে, তাহলে আপনার তো এই গোলটাকে নিয়ে আপনি ভালো মতো প্রোগ্রেস করতে পারবেন। আপনার যদি একটা হাত করার দেওয়া হয়, আপনি কাটতে অনেক কষ্ট করতে হবে, কিন্তু যদি আপনার কাছে ইলেকট্রিক্যাল স হয়, একটানে কাটতে পারেন। আপনি যদি শুধুমাত্র SSC পাস হন, আপনার কাছে হাত করার দেওয়ার মতো অনেক কষ্ট করে আপনার কাজ করতে হবে। যখন মাস্টার্স করলেন, আপনার কাজের ধারাটা ডিফারেন্ট, ইলেকট্রিক্যাল সর মতো আপনি কাজ করতে পারেন। সেজন্য এডুকেশন ইজ অলসো ফ্যাক্টর, যেখানে আপনার গোল সেটিং এর মধ্যে এটা আপনার রাখতে পারেন। সে সবসময় এই এডুকেশন মানে আপনার জ্ঞানকে বৃদ্ধি, আপনার রেগুলার
করতে হবে। ফ্যামিলি, আপনি গোল সেটিংটা শুধুমাত্র আপনি কাজ করবেন, ফ্যামিলিকে ইগনোর করবেন চলবে না, ফ্যামিলিকেও এই গোলের মধ্যে আপনি ইনক্লুড করতে হবে। আচ্ছা, সবকিছু করলেন কিন্তু ফাইন্যান্সিয়াল হবে না, অর্থাৎ এর থেকে আমার কোনো আর্থিক কোনো বেনিফিট আসবে না, আমি আর্থিকভাবে কোনোভাবে উপকৃত হবে না, হতে পারে না। এই গোলটা রিলেটস আপনার আপনার আর্থিক সাইডটাও আপনি কভার করতে হবে। ফিজিক্যাল, আপনি কোনোভাবেই মনে করেন না যে গোল সেটিং করলাম, আপনার জীবন পরাণ দিয়ে সব কাজ করে ফেললেন, শরীরের দিকে আপনি কোনো খেয়াল করলেন না, হবে না। শরীরের ক্যাপাসিটি অনুযায়ী তার যে অবস্থান, তার ডেলিভারি করার অবস্থা অনুযায়ী আপনি সেটাকে সেট করবেন। এরপরে কি বলতেছে যে প্লেজার, আপনি গোল সেটিং করলেন কিন্তু বিরক্ত হয়ে কাজ করছেন, হবে না। এই গোলটা যদি খুব আনন্দময় হয়, কাজ করেন, আপনি বিভিন্ন ঢঙের মধ্যে কাজগুলো করেন, খুশি মনে আপনার কাজগুলো করেন, এটা যেন আপনি আনন্দ দিতে পারে। আর এই গোল সেটিং আপনি মানে সামাজিক যে দায়িত্ববোধ, সেখান থেকে যদি কাজগুলো না করেন, পাবলিক সার্ভিস, মানুষের জন্য উপকারে যদি না আসে, তো এই ধরনের গোল আপনি গোলের মধ্যে সবকিছু ইনক্লুড করতে হবে। এবং ফাইনালি হচ্ছে আর্টিস্টিক, শৈল্পিক দৃষ্টিবোধ যদি আপনার থাকে, আপনি দেখবেন যে মানুষের চিন্তার মধ্যে শিল্পী মনোভাবাপন্ন, তারা অত্যন্ত স্বচ্ছ মনের মানুষ হয়, তারা কাজ কামের মধ্যে একটা সৌন্দর্য বোধ আছে, এবং তারা গুছিয়ে কাজ করে, এবং তারা হৃদয় দিয়ে কাজ করে, তারা মন দিয়ে কাজ করে, এবং সেখানে সে কাজটা যে মানুষই নেয় তারা কিন্তু আনন্দ পায়। যাদের মধ্যে আর্টিস্টিক অ্যাটিটিউডটা নাই, আপনি দেখবেন তার কাজ ফসফস মতো কাজ এবং রূঢ় টাইপের হয়, যার জন্য অনেক সময় দেখা যায় যে এদের কাজগুলো অত্যন্ত চমৎকার হয় না। এই শিল্পিক মনোভাব মানুষগুলো দেখবেন খুব সফট টাইপের হয়, এবং তারা যখন কাজ করে কোনো আওয়াজ নেই, পায়ের স্পর্শ যখন মাটিতে দেয় কোনো আওয়াজ পাবেন না। এইটা হচ্ছে প্রকৃতির যে নিয়ম, সেগুলোকে আমাদেরকে মাথায় রেখে গোল সেটিং। এখন আমি এতগুলো কথা বললাম, তখন আপনি বলে দরকারই নেই আমার গোল সেটিং, আমি যেমন চলতেছি তেমনি চলবে না, আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আমাদের ইমপ্রুভ করলে, আজকে আমি একটু কষ্ট করলে কালকে আমার লাইফটা সহজ হয়ে আসবে। এবার চলুন আমরা তাহলে ব্রায়ান ট্রেসির যে 14 স্টেপ গোল সেটিং গাইড, যেটা কিভাবে করা যায়, ইনি হচ্ছেন ব্রায়ান ট্রেসি। উনি বলতেছেন হাউ টু অ্যাচিভ ইউর গোলস ফাস্টার দ্যান ইউ এভার থট পসিবল। আপনি কিভাবে আপনার যে লক্ষ্যে পৌঁছতে পারেন, ঠিক আছে, কত দ্রুত পৌঁছতে পারেন, যেটা আপনি কিন্তু ভাবতে পারেননি, সেটাকেই উনি তার যে 14টা পয়েন্ট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছেন। এক নাম্বার হচ্ছে গোল সেটিংটা কি। গোলটা হচ্ছে যে হাউ টু গেট এভরিথিং ইউ ওয়ান্ট ফাস্টার দ্যান ইউ এভার থট পসিবল। অর্থাৎ আমি যদি মনে করি যে আমাকে ওখানে যেতে হবে, তখন ওখানের লক্ষ্য স্থির করলাম, তখন আমি বুঝবো যে কোন পথে আমি যাব। কথাটা খেয়াল করেন, আমরা খুব ধীরে ধীরে কথাগুলোকে ভেঙে ভেঙে আপনাদের দিচ্ছি, তাহলে হবে কি, আপনি যদি আপনি মনে করেন যে আপনি সেই পথে প্রবেশ করতেছেন, এখন যদি আপনি জানেন যে আমাকে ওখানে যেতে হবে, দেখতেছেন সামনে একটা নদী আছে, এখন নদীর এখানে একটা নৌকা যদি থাকে তো নৌকা ক্রস করতে পারি, কিন্তু আপনি বলতেছেন না এই নদীর 3 কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আমি ক্রস করি, আমার 3 কিলোমিটার যেতে লাগবে 1 ঘন্টা, আবার যদি ক্রস করতে লাগবে আমার 10 মিনিট। তাহলে আমি কি করতে পারি, আমি গাড়িতে যাই অথবা হেঁটে যাই, যেভাবে যাই না কোনো আমার যাওয়াটা সম্ভব হতে পারে। পয়সা থাকলে গাড়িতে গেলাম, পয়সা না থাকলে হেঁটে গেলাম, তো ইট ইজ রিকোয়ার্ড ফর কম্প্রোমাইজিং। অথবা যদি আপনি দেখেন যে না নদী দিয়ে পার হওয়া সম্ভব, তো নদী দিয়ে আপনি ক্রস করলেন, কিন্তু লক্ষ্যটা স্থির করলে তাহলে আপনি পথটা চলতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য যে আমি এর আগেই বলেছি যে সাকসেস ইজ গোলস এন্ড অল এলস ইজ কমেন্ট্রি, অর্থাৎ সাফল্য হলো লক্ষ্য, বাকি সব হলো ভাষ্য। ঠিক আছে, এই জিনিসগুলা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। The primary reason for failure is the people do not develop new plans. দেখেন মানুষ কেন ফেল করে তাদের সফলতার পিছনে, কেননা সে কোনো প্ল্যান করে না। কেননা যদি এইটা যদি আপনি না করেন, আপনি যদি পুরোনো প্ল্যানটা নিয়ে চলেন, তারপর গোল সেটিং হলো না, যে কথা আমি আপনাদের আগেই বলেছি। এবার যে প্রথম পয়েন্টটা সে বলতেছে, the goal setting প্রসেসের মধ্যে বলছে decide exactly what you want in every key area of your life. এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন আমি আপনাদেরকে আগেই বলেছি, আপনাদের ব্যক্তিগত জীবনে এই যে আপনি 9টা পয়েন্ট আপনাকে বললাম, এর মধ্যে আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, এই জিনিসগুলাকে যদি আপনি ডিসাইড করতে পারেন, তাহলে কি হবে, কি জানেন, আপনার টার্গেটটা পৌঁছা খুব সহজ হবে। আর যদি আপনি নাই জানেন আপনি কি চাচ্ছেন, তাহলে তো আপনি চলবেন না, আপনি জায়গা মতোই বসে আছেন। আবার আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমি দেখতেছি যে আমি এই জিনিসটা এভাবে চাচ্ছি,
আমি ওই ভিজুয়ালাইজ করতে পারলেই অটোমেটিক্যালি আপনার মধ্যে ইন্সপিরেশন আসবে এবং অটোমেটিক্যালি আপনার পথও ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তাহলে আপনার কাছে এই কাজ করার জন্য পয়সা আছে, আপনার কাছে বন্ধু বান্ধব আছে, আপনার কাছে শিক্ষা আছে, আপনার কাছে অভিজ্ঞতা আছে। এখন শুধু কি দরকার? গোলটা সেটিং করা দরকার এবং আপনি ইমাজিন করে তার পথে পথ চলা শুরু করেন। এক নাম্বারটি কি হলো? ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট ইন এভরি কি এরিয়া অফ ইউর লাইফ। প্রথমে আপনি ডিসাইড করতে কি আপনি চান। 2 নাম্বার, এর মধ্যে 2 নাম্বারটা না, এই 1 নাম্বারের মধ্যে 4টা পয়েন্ট নিয়ে আপনি মেনলি চিন্তা করবেন কি কি হতে পারে। ঠিক আছে, কি কি হতে পারে? যেমন আপনার ইনকামটাকে কনফার্ম করতে হবে, আমার ইনকাম হতে হবে, আমি আগামী 1 বছরের মধ্যে এত টাকা আমি আয় করতে চাই, অথবা আগামী 5 বছরের মধ্যে আমি এত উপার্জন করতে চাই। এটা একটা আপনার সেটিং থাকলো মাথার মধ্যে। 2 নাম্বারটা হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার পরিবার। তো যাই কিছু করেন পরিবারের জন্যই তো আপনি ইনকাম করতে হবে। তো হোয়াট কাইন্ড অফ লাইফস্টাইল ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ফর ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি। এবার আমি চিন্তা করতে হবে যে আমার ইনকাম অনুযায়ী আমার পরিবারের এবং পরিবার ব্যবস্থার মধ্যে কোন ধরনের জীবনযাত্রা আমরা ম্যানেজ করতে চাই, আমার কোন স্টাইলে আমি আমার লাইফকে লিড করতে চাই, আমার পয়সা অনুযায়ী বাজেট অনুযায়ী আমাকে সেট করতে চাই, আমার পরিবারকে সেভাবে তৈরি করতে চাই, অথবা আরো অন্য অন্য আনুষঙ্গিক যে পারিপার্শ্বিক অবস্থা আছে এইটাকে যদি আপনি মাইন্ডে রাখেন, তারপরে আপনার গোল সেটিংটা সহজ আসবে। এরপরে হেলথ ইস্যু, হাউ উড ইউর হেলথ বি ডিফারেন্ট ইফ ইট ইজ পারফেক্ট ইন এভরি ওয়ে। আপনি আবার মনেও রাখতে হবে যে আমার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমার কিভাবে কাজ করতে হবে। আমার 8 ঘন্টা কাজ করতে হবে, ওটা করা বাদ দিয়ে আমি যদি 16 ঘন্টা কাজ করে ওভার টাইম করে আমার স্বাস্থ্য নষ্ট হবে। 2টো পয়সা আমি পাবো কিন্তু শরীর আমার নষ্ট হবে। যে কথা আমি আগেই বলেছি গামছা থিওরির মধ্যে, আপনার টাকা যদি টানেন সুখ কিন্তু কমে আসতেছে, আবার সুখ যদি বেশি টানেন টাকা কিন্তু কমে আসতেছে। এই ব্যালেন্সিংটাও কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আপনার থাকতে হবে। নেট ওর্থ, how much do you want to save and accumulate in the course of your working lifetime? এবার আপনার মাথার মধ্যে আসতে হবে যে আপনার জীবনে কি পরিমাণ টাকা সঞ্চয় আপনার করতে হবে এবং তার জন্য প্রতি মাসে কি পরিমাণ টাকা আপনি সেভ করবেন। যেমন 100 টাকা আপনার কামাই করলে আপনার খেয়াল করতে হবে 33% ইউ মাস্ট সেভ ইট অ্যাসাইড। 33 টাকা আপনি সেভিং করবেন, এটা কথা। এবং তারপরে যে টাকাটা থাকবে সেই টাকাটার মধ্যে 1/3 যেটা আছে আপনি সংসারের জন্য কাজ করবেন, আর 1/3 যেটা আছে ইমার্জেন্সি ফান্ড রাখবেন। যে কোনো সময় হঠাৎ করে প্রতি মাসে আপনার কোনো একটা কাজে লাগতে পারে, সেজন্য হাসপাতাল আছে, পারিপার্শ্বিক কোনো ঘটনা ঘটতে পারে, অথবা কোনো ইমার্জেন্সি কোথাও যেতে হতে পারে। এইভাবে 1/3 ফর ইউর সেভিংস, 1/3 ফর ইউর রুটিন, যে আপনার যে খরচ সেটা করবেন, 1/3 হচ্ছে ইমার্জেন্সি ফান্ড রেগুলার প্রতি মাসে আপনি রাখতে পারেন। আর তা না হলে এই যেটা বেঁচে যাবে ইমার্জেন্সি সেটাকে আপনি সেভিং এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। এরপরে আপনি মনে করেন চট করে যদি এখন আপনাকে প্রশ্ন করে, সময় যেহেতু কম, 30 সেকেন্ডের মধ্যে আপনি লিখে ফেলেন যে 3টা পয়েন্ট এই আপনার লাইফের মধ্যে কি কি আপনার দরকার। 30 সেকেন্ডের মধ্যে পারলে আপনারা লিখে নেন এবং পরে আমাদের সেশনের পরে আপনারা বলবেন যে আপনারা কি কি লিখেছেন, আমার সাথে শেয়ার করেন, কারণ আমাদের সময় খুব রান করতেছে। লেটস গো ফর দা সেকেন্ড পয়েন্ট। এবার দেখেন 2 নাম্বার পয়েন্ট, উনি বলতেছেন যে ব্রায়ান ট্রেসি বলতেছেন যে রাইট ইট ডাউন ইউর গোল মাস্ট বি ইন রিটেন। আপনার গোল কিন্তু লিখিত হতে হবে এবং দে মাস্ট বি ক্লিয়ার, পরিষ্কার হতে হবে, স্পেসিফিক হতে হবে। কি চাচ্ছেন, ভেরি স্পেসিফিক হতে হবে। যখন স্পেসিফিক হবেন সেটাকে ডিটেইল করতে হবে। আবার ডিটেইল হলে পরে বুঝতে হবে যে এটাকে মেজার করা যায়, আমি যে লিখতেছি এটা কি রেজাল্ট আসতে পারে, রাইট? ইউ মাস্ট রাইট আউট ইউর গোলস অ্যাজ ইফ ইউ আর প্লেসিং অ্যান অর্ডার ফর ইউর গোল। যেভাবে আপনি একজন মানুষ এক জায়গায় যা বলতেছেন আমার এই জিনিসগুলো আমার দরকার, অর্ডার করতেছেন, এখন ওই দোকানদার যদি আপনি ঠিক মতো না দেন আপনি নিবেন না। তেমনি ভাবে আপনি আপনাকে অর্ডার করেন যে আমি এই জিনিস এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এই কাজগুলো বুঝে নিতে চাই, অথবা এট দ্য এন্ড অফ দ্য উইক আমি কাজগুলো বুঝে নিতে চাই, এট দ্য এন্ড অফ দ্য মান্থ অর এন্ড অফ দ্য ইয়ার আমি এটার অ্যাকাউন্টেবিলিটি চাই। তার মানেটা কি, আপনি নিজের সাথে নিজেকেই আপনি অ্যাকাউন্টেবল করতেছেন। দেখেন এখানে একই কথা লিখছে যে অনলি 3% অফ দ্য অ্যাডাল্টস হ্যাভ রিটেন গোলস, যে কথা আমি আগে বলেছি, and everyone else work for them। আর বাদ বাকি 97% কি করে, তারা ওই 3% যারা লিডার, যারা সেট করে গোল প্ল্যান যারা করে ওদের জন্য কাজ করে। এবার 3 নম্বর বলছে সেট এ ডেডলাইন।
গোল সেটিং এর মধ্যে কিন্তু আপনার এই জিনিসগুলো আসলে এগুলো কিন্তু একটু কষ্ট করে প্রথমে শুরু করতে হবে। অনেক সময় বিরক্ত হয়, কি দরকার এত ঝামেলা করার, ওই দুইটা খায়া দায়া ঘুমাইতে পারলে হয়ে গেল, জীবন তো এখানে শেষ, এত কষ্ট করে কি হবে, শেষ পর্যন্ত ফেলেই তো চলে যাও, আছে না এরকম ধরনের আমাদের কথা বলা। কিন্তু ওদিকে আবার বলে আরে ওর কপাল কত ভালো, ও এত সুন্দর লাইফ লিড করতেছে, কেননা হি হ্যাজ সেট এ গোল। হি ইজ 3% অফ দ্য টোটাল সোসাইটি। আপনি তো শুয়ে শুয়ে শুধুমাত্র পেটাল পারতেছেন আর আর সবার দোষ ধরতেছেন, সবার সম্বন্ধে কমেন্টস করতেছেন, ঠিক আছে, আপনি করতে পাবেন, এটা খুব সহজ। কমেন্টস করা, ক্রিটিসাইজ করা ইজ ভেরি সিম্পল, কিন্তু কাজ করার মধ্যে এই জিনিসটা অত সহজ না। সেই জন্য বলতেছে যে আপনি কি বলতেছেন, ইউর সাবকনশিয়াস মাইন্ড ইউজেস ডেডলাইন অ্যাজ ফোর্সিং সিস্টেম। আপনার অবচেতন মন, আমরা মন নিয়ে আলোচনা করেছি, খেয়াল আছে না, কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ড। দেখেন আমাদের গোপেশ চন্দ্র বলেছে কিন্তু সব কানেক্টেড, কিন্তু আমার কিন্তু এসব প্রত্যেকটা জিনিস আমি আগে করে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন হোয়াট ইজ সাবকনশিয়াস মাইন্ড, হোয়াট ইজ কনশিয়াস মাইন্ড, হোয়াট ইজ আনকনশিয়াস মাইন্ড। এই জিনিস কিন্তু আমরা অলরেডি এর উপরে 1 বছর আগে আমরা এটা আলোচনা করেছি। কারণ দোজ হু আর উইথ আস অল দিস ডেজ দে উইল বি বেনিফিটেড। সেজন্য আমি বলতে চাই যারা আমাদের সাথে আছেন চেষ্টা করবেন যে কোনো ভাবে হোক ওটা কন্টিনিউ করেন, এবং আগামীতে আমার একটা প্ল্যান আছে আপনাদের বেস অন ইউর অ্যাবিলিটিজ। আমরা একটা হায়ার টাইপের কোনো কোর্স করবো যেটা আপনার পয়সা দিয়ে আপনি হয়তো পাবেন না, পাওয়া সম্ভব না, সেটাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আমি চেষ্টা করবো সে ব্যাপারে কিছু করার জন্য। তবে কি হচ্ছে যে আপনি যখন ডেডলাইন দিলেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডের কাছে কমিট করলেন, এবং আপনার কনশিয়াস মাইন্ডও কমিট হলো, তখন আপনি স্থির থাকতে পারবেন না, কারণ কাজ না করা পর্যন্ত আপনার শান্তি আসবে না। এই জন্য কথা হচ্ছে যে একটা গোল সেট করতে পারেন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য। আমি গোল সেটিং করলাম কালকের জন্য না, আপনি যদি ফাইন্যান্স করতে চান 10 বছর অথবা 20 বছরের প্ল্যান করে আপনি যদি আজকে একটা জায়গা কিনে রাখেন, আপনি 20 বছর পরে সেই জায়গার দাম আপনি 1000 গুণের থেকে বেশি হয়ে যাবে। কিন্তু আপনি এখন যদি বলে গেলেন আমি আজকে জায়গা কিনলাম কালকে বিক্রি করলাম, আপনি দেখা গেলো 5% আপনার বেনিফিট আসবে না। আপনি যদি ধনিয়ার বীজ লাগান, আপনি 10 দিন পরে বিক্রি করলে 2 টাকা বেচতে পারবেন। আপনি যদি সেগুন গাছ লাগান 10 বছরও বিক্রি করলে আপনি 5 লাখ টাকা বিক্রি করবেন। তো এইভাবে যদি আপনার প্ল্যানটাকে সেট করে আপনি চলতে পারেন তাহলে আপনার লক্ষ্যে পৌঁছা সহজ। আর একটা কথা আমি আপনাদের এই মাঝখানে বলে রাখি, চেষ্টা করবেন ঋণ না নেয়ার জন্য, ঋণ মুক্ত থাকার জন্য। আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে স্যাটিসফাই থাকার চেষ্টা করেন। অনেক সময় অনেক ভালো যে আমি ঋণ করে নিয়ে, আমি যে ইনভেস্ট করে নিয়ে আমি অনেক টাকা কামাবো, এ কাজ কোনোদিনই যাবেন না। ঋণ কোনোদিনই ভালো না। আপনি হয়তো ওই যখন টাকাটা পাবেন অনেক ভালো লাগবে, কিন্তু ঋণ পরিশোধ করতে গেলে আপনার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে, আপনার মধ্যে স্ট্রেস চলে আসবে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। চেষ্টা করবেন আপনি যেটা আছে তা নিয়ে ম্যানেজ করার জন্য, অবশ্যই সেটা সম্ভব, ঠিক আছে। সেটা ডেডলাইন। এখানে দেখেন আবার আরো কিছু উল্লেখ করা আছে, আমাদের টাইম কম যার জন্য আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। 8 স্টেপ অফ ম্যানেজিং দ্য টু মিট দ্য ডেডলাইন। এই যে ডেডলাইন কিভাবে মিট করতে হয়, 1 নাম্বারটা হচ্ছে গেট ক্ল্যারিটি ওভার দ্য ডেডলাইন। 2 নাম্বার মেক এ প্ল্যান, লিস্ট দ্য টাস্ক। এগুলো কিন্তু আছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন। সেট এ রিয়েলিস্টিক ডেডলাইন। তারপর 4 নাম্বার হচ্ছে কমিউনিকেট ডেডলাইনস টু দ্য টিম। আপনার টিমের সাথেও আপনি সবসময় কমিউনিকেট করবেন, এটা কিন্তু আমার ডেডলাইন এর আগে না করতে পারলে আমাদের অসুবিধা হবে। এরপরে স্টে অর্গানাইজ, অর্থাৎ গুছিয়ে থাকুন, সব সময় গুছিয়ে কাজ করুন। অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আপনি দীর্ঘসূত্রতা যে জিনিসটা আছে, কালকে করব পরশু করবে, আজকে বাদ দিয়ে এখানে ক্রিকেট খেলা আছে দেখে নেই কালকে করব না। যদি আপনি আজকে থাকে ফরগেট অ্যাবাউট অল সর্ট অফ এনজয়মেন্ট, ফিনিশ ইট, দেন আফটার দ্যাট ইউ ক্যান গো। ফোকাস অন ওয়ান থিং এট এ টাইম। আর যখন কাজ করবেন একটা কাজ একবার দেখবেন, 14 দিকে তাকায় কাজ করলে হবে না, ফোকাস থাকতে হবে। গেট সাম হেল্প ওয়েন নিডেড। যদি আপনি কোনো পারতেছেন না, কারোর সাহায্য চাইলে লজ্জা করবেন না, সাহায্যের জন্য কল করেন। 4 নাম্বারটা হচ্ছে আইডেন্টিফাই দ্য অবস্ট্রাগল দ্যাট ইউ উইল হ্যাভ টু ওভারকাম টু অ্যাচিভ ইউর গোল। আপনার কি কি ধরনের আপনার বাধা সামনে আছে, এই বাধাকে কিভাবে আপনি বের হবেন, সেই বের হওয়ার জন্য আপনি ওটাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য দ্য 80-20 রুলস অ্যাপ্লাইজ টু কনস্ট্রেইনস। Fully 80% of the reasons that are holding you back from achieving your goal are inside yourself. আপনি কাজ করতে যাবেন, ভিতর থেকে বলতেছেন না কাজ করতে যাব কিনা কি হয় কিনা। এই যে করা না করার যে আপনার যে দীর্ঘসূত্রতে যে অবস্থাটা, এটাই কিন্তু 80% কাজে ফেলিয়ার কাজ হচ্ছে এটা, ঠিক আছে। দেয়ার ল্যাক অফ স্কিল, কারণ আপনার মধ্যে হয়তো যোগ্যতা তৈরি করেন নাই, অথবা আপনার কোয়ালিটি আপনার জানা নেই, আপনার বডিও পুরো কাজের যে নলেজ সেটা আপনার জানা নেই।
only 20% of the reasons you are not achieving your goal are on the outside. আপনি শুধু পারতেছেন না, বাইরে কে কি বলবে, আমি আগে পারি নাই ওইটা মাথায় আছে, আর আমার শক্তি নাই কে কি বলবে, অমুকে কে কমেন্টস করতে মাথায় আছে, এই জিনিসটা শুধু 20%। আপনি ভিতর থেকে যদি আপনি মনে করেন 80% যদি আপনার ফুললি পাওয়ার্ড হয়, nobody will be able to stop you। তো সেই জন্য আপনি চেষ্টা করেন যে কি কি জিনিস আপনাকে বাধার সৃষ্টি করতেছে, সেটা আইডেন্টিফাই করলে আপনি অ্যাচিভ করা সহজ হবে। 5 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য নলেজ। আপনি যে কাজটা করতেছেন এই কাজের ব্যাপারে আপনার ধারণা কতটুকু আছে, আপনার এ ব্যাপারে ইনফরমেশন কতগুলো গ্যাদার করা আছে, যে আপনি কাজটা করতেছেন এটার ব্যাপারে আপনার কত ইনফরমেশন, মার্কেট ইনফরমেশন কত আছে, রাইট? এই জিনিসটা আপনি যত সুন্দর করে আপনি ডিসাইড করতে পারবেন, তখন অটোমেটিক্যালি কাজটা আপনার করার জন্য সহজ হয়ে যাবে। দ্য কি কোশ্চেন, হোয়াট ওয়ান স্কিল ইফ ইউ ডেভেলপ অ্যান্ড ডিড ইট in an excellent fashion would have a greatest positive impact on your life? আপনি সবসময় চেষ্টা করবেন কি আপনি যে কাজটা করবেন, যে কাজটা আপনি জানেন না, সেই স্কিলটা আপনি বিল্ড আপ করেন, আর এটাই আপনাকে আপনার পথকে সুগম করে দিবে, আপনার পথ চলা অত্যন্ত সহজ হয়ে যাবে, রাইট? আর এখানে অ্যাডভান্টেজ অফ দিস ওয়ান, এটা আপনি করতে পারেন, কি কি অ্যাডভান্টেজ আছে? ইজি টু ফাইন্ড ইনফরমেশন। আপনার একটা কাজ করার জন্য কিভাবে সহজে, দেখেন যে কোনো কাজ করার জন্য তথ্য কিন্তু খুবই জরুরি। আপনি জানেন না মার্কেট কন্ডিশন কি আছে, আপনি হঠাৎ করে ব্যবসা শুরু করলেন, এই ইনফরমেশন বেস করে আপনি বিজনেস প্ল্যান তৈরি করতে পারেন। এরপরে আপনি যখন কাজ করবেন, সে কাজটা কেমন হতে হবে, স্ট্যান্ডার্ডাইজ দ্য প্রসেস। কাজটা করে নির্দিষ্ট একটা সুন্দর সিস্টেম ওয়াইজ কাজ করবেন। আজকে করলাম একরকম, কালকে করলাম একরকম, পরশুদিন করলাম একরকম, এখানে প্রোডাক্টিভিটি আপনার সবসময় কম হবে এবং আপনার ডেডলাইন আপনার মিট আপ করতে পারবেন না। এগুলো দেখেন যে পাশে যে ট্রিটা আছে এটাও দেখবেন, খুব সহজে খুব ইজিলি আপনাকে এটা থেকে আপনি অনেক কিছু গাইড পেতে পারেন। প্রিভেন্টিং ব্রেইন ড্রেইন। দেখেন আপনার কোনো অর্গানাইজেশনে যারা থাকেন, আপনি দেখবেন অনেক সময় অনেকে স্টাফরা রাগ করে চলে যাচ্ছে, কারণ তাকে প্রপারলি ট্রিট করা হচ্ছে না, কারণ সে স্কিল টিম ছিল, কিন্তু আপনি তাকে ভ্যালু যদি করতে না পারেন, এই এক্সপার্ট লোকটা যখন চলে যাবে আপনার ব্যবসার ক্ষতি হবে, কারণ তার সাথে মার্কেটের অনেক যোগাযোগ তার ছিল, কিন্তু যেহেতু আপনি তাকে রিটেইন করতে পারেন নাই, তাহলে দেখা গেল আপনার কোম্পানি অনেক পরিশ্রম করতেছেন, কোম্পানি চলে যাচ্ছে। সব সময় খেয়াল করবেন যে কোনো কোম্পানির টিম হচ্ছে, অর্থাৎ মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই মানুষের উপর যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার সফলতা অবশ্যই। আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে দেখেছি কেন হোটেলে মানুষ আসে, কারণ আমরা জানি যে হিউম্যান সাইকোলজি বুঝি এবং তাদেরকে এমন ভাবে ট্রিট করা হয়, তাদের এক্সস্টমেন্ট থাকলে ভালো হয়ে যায় ইজিলি। কারণ প্রথম সে যখন ডোরে ঢুকবে তখন থেকে চেক আউট হওয়ার পর্যন্ত তাকে ফুল টেক কেয়ার করা হয় এবং অত্যন্ত চমৎকার ভাবে তাকে অ্যাটেনশন তাকে দেওয়া হয়। চোখে বাঁচবে না, আপনি বুঝতেই পারতেছেন না। এটাই হচ্ছে আমাদের মানুষের যে স্কিল, যেটা সেটা আমার হোটেলে আমরা যে অর্গানাইজে কাজ করে শিখিয়েছে এবং যার জন্য আমরা সবসময় সফলতা অর্জন করতে পেরেছি। এরপরে হচ্ছে যে আপনি ব্যবসা করলেন কিন্তু অপচয় করলেন প্রচুর। দেখতে হবে যে কিভাবে লো কস্ট এখানে দ্বারা আপনি কাজটা করতে পারেন। আমি কাজ করতে হবে, ঠিক আছে, টাকার চিন্তা করুন আমি দিচ্ছি না, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আপনি দেখতে হবে যে মার্কেটে কম্পিটিশনে কোন জায়গায় কোন জিনিস কত টাকার মধ্যে আছে, বেসড অন দ্যাট ওয়ান ইফ ইউ বিন এবল টু সেভ দ্য মানি, ইট মিনস ইউ আর সেভিং দ্য কোম্পানি। অর্থাৎ আপনি 1 টাকা যদি সেল করেন, বিক্রি করেন, ওখান থেকে 10 পয়সা আপনার আসবে লাভ। আর আপনি যদি 1 টাকা সেভ করতে পারেন, পুরো খরচের মাঝখান থেকে 1 টাকাই হবে আপনার লাভ। এই কথাটা মাথায় রাখেন, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, প্রচুর আলোচনা করা যায় এসব বিষয় নিয়ে। ফার্স্ট ডেলিভারি টু দ্য ক্লায়েন্টস। এই যে দেখেন এখন মনে করেন হোম ডেলিভারি যে ব্যাপারটা আছে, এখন যে কোম্পানি ভালো অন টাইমে ডেলিভারি করতে পারে সে কোম্পানির ডিমান্ড বেশি, তারা ভালো করতেছে, লার্নিং ফ্রম দ্য মিস্টেক। আর একটা কথা মাথায় রাখবেন, যেখানে ভুল হচ্ছে সেখান থেকে শিখেন, এর কোনো গত্যান্তর নেই। 6 নাম্বার, identify the people whose help and cooperation you will require to achieve your goal. আপনি খেয়াল করতে হবে যে আপনি কিভাবে দেখেন কোন মানুষগুলো আপনার জন্য ভালো এবং উপকার আপনি আসতে পারে, তার কাছ থেকে কি জিনিস আপনি পেতে পারেন, ঠিক আছে? এটা আপনি সবসময় খেয়াল করবেন। আপনি যদি ভাবেন যে না আমি তাকে স্কিপ পেতে পারি, সেটা ফোকাস করে যদি আগান, তাহলে কিন্তু সেই মানুষ টিকবে না। আপনাকে জানতে হবে আমি তাকে কি দিতে পারি। আমি আপনাদের আরো শর্ট করে বলতেছি, আপনি যদি কারোর সাথে কোনো জিনিস ভালো পেতে চান, তার যদি তার ফেভার যদি আপনি চান, যদি যাই বলেন ভাই আমার এই অসুবিধার প্রতি আমার একটু হেল্প করেন, নোবডি ইজ গোইং টু হেল্প ইউ। কথাটা খেয়াল করেন, আপনি ফার্স্টে তাকে যায় তাকে হেল্প করবেন,
সে কোনো কাজে অসুবিধা আছে তার হাত হাত বাটান, আপনি দেখান এটা করেন, ওটা বসে আছে, কাছে যান, কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করেন। এই জিনিস আপনি যখন করা শুরু করবেন সে আপনার সাইডে অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে গেল। তারপরে আপনি কিছু কাজ দিল, আপনি তাই কাজগুলো করে দিলেন। এরপরে দেখা গেল সেই আপনাকে বলবে যে তুমি ওখানে বসে আছো কেন, তুমি তো এই কাজ জানো। তাকে দেখা গেল তাকে ওই চেয়ারে নিয়ে আসলো। এটা ভেরি সিম্পল জিনিস। এই জিনিস আমি সবসময় আমার টিম মেম্বারকে শিখিয়েছি যে আপনি সবসময় বাড়তি কাজ করেন, আপনি সিনিয়রের সাথে আপনি ভালো সম্পর্ক করেন, শেখেন, তার কাজটা শেখার চেষ্টা করেন, অটোমেটিক্যালি আসবে। আপনি গেলেন খালি চাইবেন হাত পেতে, তো এটা ফকির ভিক্ষা। দেওয়ার চেষ্টা করেন, দেওয়া কি আপনি পরিশ্রম দেন, আপনি আবেগ দেন, আপনি কেয়ারিং দেন, হ্যালো বলেন। এই জিনিস আপনি যত করবেন, মানুষের মিশবেন, আপনার ইম্পর্টেন্স বাড়তেছে, অটোমেটিক্যালি আপনার জন্য সবকিছু তৈরি। তো আমরা সেটা করতে চাই না, আমরা শুধু কি চাই, আমরা চাই, এছাড়া বাদ বাকি কিছু নেই। সেই জন্য কথা হচ্ছে যে আপনি যদি বিশাল বড় প্রাচীর করতে চান, প্রাচীরকে বাইরে থেকে আনলে হবে না। একটা টুকরা যদি আপনি প্রথমে বসান, তার উপরে বারবার টুকরা, আপনি সেই ইটের টুকরা কিন্তু আপনার প্রাচীর তৈরি করে দেবে। 7 নম্বর হচ্ছে মেক লিস্ট অফ এভরিথিং। আবারও চলে আসতেছে, আপনি কিন্তু যেটাই করবেন সেটাকে পুনরায় আপনাকে লিখতে হবে। প্রত্যেকটা জিনিস লিখবেন, লেখার পরে সাব লাইটে কিভাবে কাজ করবেন সেটাও আপনাকে লিখতে হবে, এবং রেগুলার সেটাকে ফলো আপ করতে হবে। অর্গানাইজ ইউর লিস্ট ইনটু এ প্ল্যান। আপনি যে লিস্টগুলো করতেছেন, দেখেন এই পাশের যে আপনার যে ডায়েরিটা আছে, এই ডায়েরির মধ্যে এক একটা পাতা, এক এক দিনের পাতার মধ্যে কিন্তু ওই যে বললাম যে খোপ করা আছে, কোন সময়, কটার সময়, কোন কাজটা কখন করবেন। এই দেখেন এর মধ্যে, এটা কিন্তু এই জন্য ছবিগুলো আমি আপনাদের জন্য দিয়েছি। ওই লিখে রাখলে যখন একটা করে কাজ ফিনিশ হলে টান দেন, কেটে দেন, হয়ে গেল। তারপরে শেষ করলাম, এটা কেটে দিলেন। এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি বুঝলেন যে আমার সবগুলা কাজ হয়েছে, ভালো কথা। যদি মনে করেন এর মধ্যে একটা কাজ হয় নাই, তখন আপনি ভাববেন কাজটা কেন হলো না, ইভ্যালুয়েট করেন, আপনার সাথে নিজেকে প্রশ্ন করেন, করে নিয়ে ওটাকে আপনি পরের দিন ফার্স্ট প্রায়োরিটির মধ্যে লিখে রাখেন, যখন এটা করতে হবে। তাহলে এটা যখন করেন, প্লাস আগামীকালকের যে প্ল্যান করেছেন তার মধ্যে অ্যাড করে, দেখা গেল যে আপনি এন্ড অফ দ্য ডে সব কাজগুলো আপনি শেষ করতে পারলেন, যদি আপনি প্ল্যানার অ্যারেঞ্জ করতে পারেন। এরপর আবারও বলতেছে মেক এ প্ল্যান। আপনি আবারও বলতেছে আপনি অর্গানাইজ করেন, সেই প্ল্যানটা যদি করেন, when you have a goal and plan, you increase the likelihood to achieve your goal 10 times by 100%। অর্থাৎ আমি বললাম না যে আপনি যদি প্রপার গোল সেটিং থাকে, আপনি যেখানে 100% অ্যাচিভ করার কথা, আপনি 1000% অ্যাচিভ করবেন। কিভাবে করবেন সেটা? প্ল্যান ইচ ডে। প্রতিদিনই আপনার কি কাজ করবেন সেটা প্ল্যান থাকতে হবে। না না না, আমি তো প্ল্যান করেছি সপ্তাহে প্ল্যান, আমি আজকের কাজটা করি না। এইটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। আপনারা অভ্যাস তৈরি করেন, পেন অ্যান্ড এ পেপার। আপনি যখন কাজ শেষ করলেন, এরপরে আপনি বসে নিয়ে লেখেন আগামীকালকে আমি কি কি কাজ করব। আপনার লেখা আছে, উল্লেখ করা আছে, প্রায়োরিটি সেট করে নেন, এবং করে নিয়ে এটা আপনার পকেটে থাকবে। পরের দিন সকালে এসে নিয়ে ওখান থেকে আপনি দেখবেন, দেখে নিয়ে কাজ সেট করবেন। প্রতিদিনের কাজের জন্য প্ল্যান থাকবে, প্রতি সপ্তাহের কাজের জন্য প্ল্যান। আপনি বুঝবেন, আধা ঘন্টা 1 ঘন্টা বসলে প্ল্যানটা হয়, যে মান্থলি প্ল্যান থাকবে, ঠিক আছে। ইচ মান্থ আপনি মানে মাসের শুরুর আগে দিয়ে আপনি কাজ করবেন, যেটা আপনার, আমরা বলি যে আমরা ফাইন্যান্সে বলি যে আমরা বাজেটিং তৈরি করি। কিভাবে তৈরি করি? 1 বছর আগে তৈরি করি। কি করে তৈরি করি? মাস তৈরি করি, প্রতি মাস কিরকম ভেঙে ভেঙে করি। এরপরে আবার মাসের মধ্যে সপ্তাহ ওয়াইজ আমরা করি, এরপরে আবার সপ্তাহের মধ্যে প্রতিদিন করি। এটা ভেঙে ভেঙে করা আছে, কিন্তু যখন এটা কম্পাইল করা হয় তখন বলে বছরের বাজেট আমরা করেছি। এভাবে যদি আপনারা করতে পারেন, এই প্ল্যান গুলাকে আপনাকে ফলো আপ কিভাবে করতে, এর জন্য আমাদের মনে হয় নেক্সট কোন সেশনে আমরা এটা নিয়ে আলোচনা করব। সিলেক্ট ইউর নাম্বার 1। আপনি সব সময় খেয়াল করবেন যে এই 10টা আপনি কাজ সেট করছেন যে এগুলো আমার করতে হবে, এর মধ্যে 10টার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কোনটা? 1 নাম্বার, এটা প্রায়োরিটি কোন? 1 নাম্বারে এই কাজটা করলে আপনি 80% কাজ হয়ে যাচ্ছে। আপনি যে জরুরি কাজটা সেটা আপনি যদি 10 নাম্বারে রাখেন, আর আগে যদি 9টা রাখেন অজরুরি কাজ, মানে 40% কম, তাহলে কিন্তু ইউ আর গোইং টু ফেল। যেরকম আপনি দেখুন পরীক্ষার খাতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, যে মার্ক বেশি এবং আপনার ওটা আপনার ইজিলি করতে পারবেন, এটা ভাগ করে নেবেন কোন কোশ্চেনের মার্ক কত, সেটা অনুযায়ী সময় যদি আপনি দিয়ে যদি সেভাবে লেখেন, আপনি সময়ের মধ্যে সব কোশ্চেনের উত্তর দিতে পারবেন। সেজন্য সিলেক্ট করবেন, গোল সেটিং এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি জরুরি সেটা সার্কেল করবেন, তারপরে কোনটা জরুরি, 1 2 3 4 5 এভাবে আপনার সেটিং গুলো যদি করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার কাজগুলো আপনার জন্য সহজ হয়ে আসছে। এই জন্য বলছে যে the rule is the each minute spent in planning। আপনি যদি 1টা মিনিট সময় খরচ করেন আপনার প্ল্যান করার জন্য, তাহলে যখন কাজ করবেন, খুব জরুরি কথা, আপনি 10টা মিনিট সেভ করতে পারবেন। 10 মিনিট আগে আপনার কাজ শেষ।
আমি যে প্ল্যান করার জন্য 1 মিনিট দেন, আমি বলে যে প্ল্যান করার জন্য আমি কি জন্য এটা দিব, আধা ঘন্টা নষ্ট হবে, দেখা যাবে কালকে। এই ধরনের ক্যারেক্টারতে বের হয়ে আসতে হবে। ইউ নিড টু ব্রেক ইউর সেলফ, করে নিয়ে নতুন ভাবে নিজেকে সাজাতে হবে। আর এটা যদি করতে পারেন, দ্য রুল ইজ দ্যাট ইচ মিনিট স্পেন্ডস ইজ প্ল্যানিং সেভ 10 মিনিটস ইন এক্সিকিউশন। 10 মিনিট এক্সিকিউশন থেকে আপনি সময় সেভ করতে পারবেন। ডেভেলপ দ্য হ্যাবিটস অফ সেলফ ডিসিপ্লিন। আবার ওই জিনিস চলে আসছে, আপনার নিজেকে কিভাবে ডিসিপ্লিন করবেন। এটাকে এট দ্য এন্ড অফ দ্য ডে টার্গেট তো সেট করলেন, কিন্তু টার্গেট সেট করে টার্গেটটা আগাবেন কি করে যদি না আপনার নিজেকে ডিসিপ্লিন করতে না পারেন। যেটা বলছে এনহ্যান্সিং ডিসিপ্লিন ইন এভরিডে লাইফ। কি করবেন? যখন কাজ শুরু করবেন ছোটভাবে কাজটা শুরু করবেন। 2 নাম্বার, সেট ক্লিয়ার এন্ড স্পেসিফিক গোল। এবং আছে কিভাবে কাজটা করব এবং স্পেসিফিক্যালি করব সেটাও মাথার মধ্যে রেখে কাজ করেন, কাজ হয়ে যাবে। ক্রিয়েট এ রুটিন এন্ড স্টিক অন ইট। এবং যদি একটা রুটিন থাকে, কখন কয়টার সময় শুরু করবো, কয়টার সময় শেষ করবো, এটা মাথায় থাকতে হবে এবং সামনে থাকতে হবে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। হোল্ড ইউর সেলফ অ্যাকাউন্টেবল। এবং প্রতি ঘন্টা পর পর আপনাকে নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে, আমি কতটুকু কাজ করতে পেরেছি, অথবা 2 ঘন্টা পরে করতে হবে। যদি দেখেন যে করতে পারেন না, তখন বুঝবেন যে কেন করতে পারেন। ইন বিটুইন আমি আননেসেসারি একটা টেলিফোন কল পিক আপ করেছিলাম, কেউ এসেছিল, আমি কথা বলতেছিলাম। নো, আপনি দেখবেন যারা সিরিয়াসলি কাজ করে তারা কিন্তু কথা উত্তরও দিচ্ছে, কিন্তু এরপরে কিন্তু কাজ করতেছে, তখন তারা কোনো সময় কাজে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? প্র্যাকটিস সেলফ কেয়ার অ্যান্ড প্রায়োরিটাইজ দ্য রেস্ট। এবং চেষ্টা করবে যে নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাই চান্স অসাবধানতার জন্য আপনার মেশিনে হাত চলে গিয়ে হাত কেটে যেতে পারে, এবং আপনার নিজের শরীরের যত্ন করার জন্য রেস্ট আপনাকে নিতে হবে। তারপরে 12 নাম্বার হচ্ছে প্র্যাকটিস ভিজুয়ালাইজেশন অন ইউর গোল। একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে আপনার যেটা ছবি আপনার দেখতে হবে। ইফ ইউ ওয়ান্ট এ কার, আপনার কার কিনতে চান, তখন ইমাজিন করতে হবে যে আমি কার ড্রাইভ করতেছি। ঠিক আছে? আছে না, আমি কারটা ড্রাইভ করছি, এটা ইমাজিনারি ইয়ের মধ্যে আনতে হবে। ইফ ইট ইজ এ ভ্যাকেশন, আপনি যদি মনে করেন যে আপনি ছুটিতে যাবেন, এই ছুটি যাওয়াটা কোথায় যাচ্ছেন, কি অবস্থায়, নিজের মধ্যে সেটাকে দেখা শুরু করেন, আগে থেকে দেখা শুরু করেন, ফিল করা শুরু করেন। ইফ ইট ইজ এ বিউটিফুল হোম, একটা সুন্দর বাড়ি করতে চান, এই বাড়িটা কেমন হতে পারে, বাড়ির কোন মুখী দরজা হবে, কোন দিকে বাউন্ডারি হবে, এটা ভিজুয়ালাইজ করা শুরু করেন। আর এই যে মেন্টাল পিকচার যেটা আছে, আর এই মেন্টাল পিকচার এটাকে কম্বাইন করে এর ইমোশনটা যদি আপনার এর যে ইম্প্যাক্টটা যে কতটুকু আপনি বলতে পারবেন না, এটা চলে যায় আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে। আর এই সাবকনশিয়াস মাইন্ডই আপনাকে পরবর্তী পর্যায়ে কাজটাতে সফল করার সুযোগ করে দেয়। এই একই কথা উল্লেখ করতে, ভিজুয়ালাইজিং ইউর সাকসেসটা কোত্থেকে আসবে। 1 নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স বিহাইন্ড দ্য ভিজুয়ালাইজেশন। আপনাকে বুঝতে হবে ভিজুয়ালাইজেশনটা কি জিনিস। এটা যদি না বুঝেন তাহলে ভিজুয়ালাইজেশন করতে পারবেন, যার জন্য মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ ফর ভিজুয়ালাইজেশন। এই জিনিসটা যখন বুঝতে পারবেন, তখন আপনার যে কোনো জিনিস ভিজুয়ালাইজ করবেন, আপনি মেমোরির সামনে নিয়ে আসবেন, এটা আপনার অবশ্যই এটা তার দিকে আপনি নিয়ে আসবে। 2 নাম্বার হচ্ছে ক্রিয়েট এ ডিটেইল মেন্টাল ইমেজ। এবং আপনি মেন্টাল ইমেজের মধ্যে রাখবেন কিরকম হওয়া চাই, ছবিটা কেমন হবে, কোন জায়গায়, এটা যখন টাইম দিবেন মেমোরিতে চলে আসবে। প্র্যাকটিস ভিজুয়ালাইজেশন ডেইলি, প্রতিদিন একবার করে ছবি করেন। ইউজ ভিজুয়ালাইজেশন অ্যাজ এ মোটিভেশন এন্ড ইন্সপিরেশন। এবং এই ভিজুয়ালাইজেশনটা আপনাকে মোটিভেট করার জন্য, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য এটাকে আপনি সব সময় প্র্যাকটিস করেন। কম্বাইন ভিজুয়ালাইজেশন উইথ অ্যাকশন। আপনি এবার চেষ্টা করেন, ভিজুয়ালাইজেশন করলেন, কিন্তু এটাকে কাজ করার জন্য আপনাকে এফেক্টিভ ওয়েতে প্রোগ্রেস করতে হবে। গোল সেটিং এক্সারসাইজ। আপনি যখন গোল সেটিং করবেন, যে স্মার্ট যে কথাটা বললাম, এখানে আপনার কি করতে হবে, বলবেন যে ওয়ার্ড আই কে ইউজ করবেন। আমরা বলবেন না, ওরা বলবেন না, আমি করব। অনলি ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড আই, শুধু আমি। ফলো দ্য ওয়ার্ড আই উইথ অ্যান অ্যাকশন ভার্ব and act as a command from your conscious mind to subconscious mind. কনসিয়াস মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডে থ্রো করেন, তখন আপনি এখান থেকে জিনিসটা বের হয়ে আসবে। আমরা করব বললে তখন আপনি হাত পা ছেড়ে দেবেন, আমার করতে হবে, দায়িত্বটা আমার চলে আসলে। প্র্যাকটিসটা দেখেন, এখানে আবারও সে স্মার্টের ডেফিনেশন দিছে, স্পেসিফিক সম্বন্ধে কি বলতেছে, হোয়াট ডু আই ওয়ান্ট টু হ্যাপেন। আপনি নিজে প্রশ্ন করবেন, প্রশ্ন করে এই বক্সের মধ্যে লেখেন আমি এটা করতে চাই স্পেসিফিক্যালি। মেজারেবল সম্বন্ধে কি বলতেছে, দেখেন এখানে বলতেছে হাউ উইল আই when I have achieved my goal, কখন কোন অবস্থায় এটা করব, আপনি নিজে লিখে নেন। এইভাবে প্রত্যেকটা জিনিস দেখেন প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন অনুযায়ী আপনি লিখলে আপনার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে। এখানে দেখেন একটা বিউটিফুল পয়েন্ট আছে যে আমি সিগারেট খাওয়া বন্ধ করতে চাই, যেমন আই ড্রাইভ সাচ এ নিউ কার বাই সাচ এন্ড সাচ ডেট। আপনি মাথার মধ্যে রাখতে হবে যে আমি
এই মডেলের গাড়ি এই সময় চালাবো, যখন বারবার মনে করবেন দেখবেন একটা সময় আপনার গাড়ি হয়ে গেছে। আবার এই প্রশ্নটা আমার অনেকে বলেছে যে আমি এই কাজগুলো করতে চাই, আমি প্রতিদিন সকালে আমি এই 6টা প্র্যাকটিস আমি করবো না বলতেছি, কিন্তু 1 মাসের মধ্যে এটা সফল হয় নাই। ওই যে কাজটা আপনি করবেন না, কারোর মনে দুঃখ দিবেন না, আমি কারোর মনে দুঃখ দিব না, এই কথাটা আপনি বলতেছেন, এটাতে কিন্তু হবে না। আপনি তখন বলতে হবে যে আমি একজন মানুষকে খুশি করব। ওই দুঃখ দেওয়া শব্দটা আপনি আনা যাবেন, অপোজিট ভাবে কথা বলতে হবে। তেমনি ভাবে আপনি যদি বলেন যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো, প্রমিস করতেছি, এটা হবে না। আপনাকে বলতে হবে যে আই এম এ নন স্মোকার, আমি সিগারেট খাই না। দেখেন এখানেই কিন্তু একটা টুইস্টিংটা, যার জন্য অনেক সময় আমাদের অনেক অ্যাফার্মেশনটা ভুল হয়, আমরা সিলেক্ট করতে পারি না রাইট ওয়ার্ডটা। আমাদের যে খারাপ অভ্যাসটার শব্দটাই আমরা উচ্চারণ করব না, আমি মুখ দিয়েই বলবো না ওই শব্দটা, আমি তার অপোজিট শব্দটা যখন প্র্যাকটিস করব, আমি আমার লক্ষ্যে আমি অটোমেটিক্যালি পৌঁছে যাব। ডিসাইড আপনার ইওর মেজর definite purpose, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা ডিসাইড করতে হবে। ইফ আই কুড ওয়েভ এ ম্যাজিক ওয়েন and achieve any goal on this list within 24 hours, which one goal would have I greatest positive impact on my life? আপনি খেয়াল করতে হবে যে আমি যদি মনে করি যে এই পুরো দিনের মধ্যে কোন লক্ষ্যটা আমি পৌঁছতে পারবো, সেটাকে আমি একটা লক্ষ্যটাকে সেট করতে হবে এবং তার উপর কাজ করলে অবশ্যই আমি সেখানে আপনি লক্ষ্যে ইজিলি পৌঁছতে পারবেন। এরপরে দেখেন উল্লেখ করা আছে আপনি কি ভাবে কি করবেন। রাইট ডাউন ক্লিয়ারলি অ্যান্ড ডিটেইল, যাই কিছু করেন 1 নাম্বার, এটা সামারাইজ ওয়েতে বলতেছি। সেট এ ডেডলাইন অন ইওর গোল অ্যান্ড সেট এ সাব হেডলাইন। ডেডলাইন করলেন, গোল লিখলেন, কিন্তু সাব ডেডলাইন আপনার থাকতে হবে। আইডেন্টিফাই দ্য অবস্টাকল, এটা ওখানে উল্লেখ যেটা করা আছে, এটা অবস্টাকলকে আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই দ্য নলেজ অ্যান্ড স্কিল, সেটা উল্লেখ করা আছে। আইডেন্টিফাই দ্য পিপল হু ইজ হেল্পিং ফর কোঅপারেশন, সেটাও আপনার ডিফাইন। এই যে পয়েন্টগুলো আপনি খেয়াল করতে হবে। মেক এ লিস্ট অফ এভরিথিং ইউ উইল হ্যাভ টু ডু অ্যান্ড অ্যাচিভ ইউর গোল, এটাকেও আপনি খেয়াল করতে হবে এবং সবকিছু লেখার মাঝখান দিয়ে আনতে হবে। অর্গানাইজ ইউর লিস্ট বাই সিকোয়েন্স, এটা উল্লেখ করা আছে। মেক এ প্ল্যান বাই অর্গানাইজিং ইউর লিস্ট, আবারও প্ল্যান করতে হবে, এটা উল্লেখ করা আছে। প্ল্যান ইউর গোল ইন টার্মস অফ দ্য অ্যাক্টিভিটিস। তারপরে বলছে সেট প্রায়োরিটিস অন ইউর লিস্ট, ডিসিপ্লিন yourself on কনসেন্ট্রেশন, সিঙ্গেল মাইন্ডসেট। ঠিক আছে, এই কনক্লুশনের মধ্যে একটা যে কথাটা বলতেছে, বড় কথা যা হচ্ছে, কোনোভাবেই রিজলভ ইন অ্যাডভান্স হোয়াট দ্যাট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইউ উইল নেভার গিভ আপ। যাই কিছু যেভাবেই হোক না কেন, আমাদের এই লক্ষ্যের থেকে আমরা কোনোভাবেই চ্যুত হব না, আমরা লক্ষ্য অর্জন করেই শেষ করব। আপনাদের অনেক ধন্যবাদ, আমি খুব তাড়াতাড়ি শেষ করলাম। আগামীতে দেখা হবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। চলুন আমরা অন্য সেশনে চলে যাই। ধন্যবাদ সবাইকে।